এবং আমি কিছু হিন্টস কোশ্চিনও দিয়েছিলাম যে একটা টিচার কিভাবে কোশ্চিন করতে পারে। আমি ঠিক ল্যাবে যেভাবে টেকনিক্যাল ক্লাস করাইছি আপনি কোশ্চিন গুলো ওরকম ইজিলি হবে। যেমন ধরেন একটা কোশ্চিন আমরা আলোচনা করি, যে এটা ধরেন একটা কোশ্চিন, আমি আরেকটা নোটপ্যাডের ফাইল ওপেন করি। ওকে, ফাইল ওপেন হয়েছে। যেমন কোশ্চিন করলাম একটা পর, দ্য ফলোইং কোর্স কোর্স মানে কোড অথবা কোর্স আর দ্য ভ্যালিড SQL command to create a table. ফাঁকে একটা কথা বলে ফেলি, আপনাদেরকে আমি মিড টার্মে যারা হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, যারা টাইমের মধ্যে হোমওয়ার্ক করেছেন এবং হোমওয়ার্কটা কপি করেন নাই, তাদেরকে আমি ফুল নাম্বার দিয়েছি। যারা একদিন পরে কিংবা 2 দিন পরে হোমওয়ার্ক জমা দিয়েছেন কিন্তু হোমওয়ার্কটা সঠিক ছিল, তাদেরকে আমি 75% নাম্বার জমা দিয়েছি হোমওয়ার্কে। আর যারা হোমওয়ার্কটা 3 দিনের পরে জমা দিয়েছেন তাদেরকে 50% নাম্বার জমা দিয়েছি। আর মজার ব্যাপার হচ্ছে যারা হোমওয়ার্কটা সাথে সাথে দিয়েছেন কিন্তু টোটালটা ইন্টারনেট থেকে কপি করে দিয়েছেন, তাদেরকে আমি জাস্ট কমপ্লিমেন্টারি একটা নাম্বার দিচ্ছি। আর 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 ভাইবা বোর্ডে না, আমি তো বলেই দিলাম, আবার আমার কোনো অপরাধ থাকলে আমাকে বলেন, আমি কি করতে পারি বলেন। একবারে আমি দিচ্ছি ওরা করলে টেবিল বানাইছি, এসকিউএল সার্ভার টেবিল, এসকিউএল সার্ভার। যাদেরকে স্যার 3 দিন সময় দিয়েছিলেন স্যার, তারা তো 3 দিনের মধ্যে দিয়েছে। যাদেরকে সময় দিয়েছিলাম 3 দিন তাদেরকে নাম্বার দিছি, কিন্তু যারা এসকিউএল ওরাকলের ক্লাসে এসকিউএল সার্ভারে হোমওয়ার্ক কপি করে দিছে তাদেরকে কি বলবো বলেন তো। আমি ভাইবা বোর্ডে বলছিলাম তুমি ভুল হোমওয়ার্ক জমা দাও, কিন্তু ভুল জমা দাও, নো প্রবলেম, কিন্তু তুমি কপি করে দিও না। আমার কথা বুঝতে পারছেন? তো আচ্ছা, গেল একটা। 2 নম্বর কথা হচ্ছে যারা ভাইবা বোর্ডে ন্যূনতম একটি কোশ্চেনের উত্তর দিয়েছে 3টির মধ্যে, ঠিক আছে, তারা ভাইবাতে পুরো নাম্বারটাই পাইছে। মানে মিড টার্মের আমি তাদের কোনো নাম্বার কাটিনি। আর যারা 2 নম্বর কোশ্চেনের উত্তর দিয়েছে তারা একটা এক্সট্রা বোনাস পয়েন্ট পাইছে, যে এটা এই বোনাস পয়েন্টটা তাদের সামনে কোনো একটা বিপদে কাজে লাগবে। আর যারা একটিও কোশ্চেনের উত্তর দিতে পারেনি, ঠিক আছে, তাদেরকে হোমওয়ার্ক দিয়ে যে ম্যানেজ করার চেষ্টা করেছি, ওখান থেকে কিছু একটা দিছি। তবে নর্মালি যে নাম্বারটা আমি দেই ক্লাস টাইমে, রেগুলার টাইমে, তার চেয়ে আমি নাম্বার সবসময় প্রায় ডবল নাম্বার দিচ্ছি এই প্যান্ডামিক টাইমের কারণে। যেটা বাস্তবে 5 দিই সেটা 10 দিচ্ছি। যেটা যে ধরনের যে মানে পারফর্ম করলে বাস্তবে 15 নাম্বার দিতাম মিড টার্মে 20-এর মধ্যে, সেই ধরনের পারফর্ম করলে এখন 20-এ 20ই দিয়েছি। আমি আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে আমি দিয়েছি, কিন্তু এরপরও আপনারা যারা নাম্বার কম পাবেন তারা একটু ভেবে দেখেন কেন কম পাচ্ছেন। মানে এসকিউএল সার্ভারের একটা ক্রিয়েট টেবিল কমান্ড যদি আমাকে জমা দেন, তাহলে দিয়ে বলেন যে স্যার আপনি তো নাম্বার বেশি দেওয়ার কথা ছিল দেননি, তাহলে কি হবে বলেন? হবে না। আপনারা নিজেরা একটু চেক করেন, এখনো আমাদের হাতে সময় আছে। ফাইনাল এক্সাম একটা দিন, একটা এক্সাম অনেক কিছু, একটা ভাইবা বোর্ড অনেক কিছু, সবকিছু উল্টে যেতে পারে। The following codes are the valid SQL command to create a table. এখন আমি এটা ভাইবা বোর্ডে আস্ক করতে পারি। ভাইবা বোর্ডে যদি আমি এটা আস্ক করি তাহলে ম্যাক্সিমাম কি আস্ক করব? আমি বলবো যে টেবিল ক্রিয়েট করার একটা কমান্ড বলো তো। আপনি বলবেন যে এসকিউএল ক্রিয়েট টেবিল কমান্ড। তো আমি বললাম যে টেবিল ক্রিয়েট করার একটা স্যাম্পল কমান্ড বলেন তো। আপনি বললেন স্যার ক্রিয়েট টেবিল, টেবিল নেম, ফার্স্ট ব্র্যাকেট শুরু হলো, কলামের নাম, ডাটা টাইপ, একটা কনস্ট্যান্ট, কমা। তখন আমি শুনবো না ঠিক আছে আর বলার দরকার নেই। ম্যাক্সিমাম ঘটনা কিন্তু এতটুকুই ঘটে। অথবা আমি বললাম আচ্ছা টেবিল তৈরি করার সময় কতগুলো ডাটা টাইপ পাওয়া গেছে। আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন তো, এটা তো আমার হক ছিল, অধিকার ছিল, আমি আপনাদেরকে হোমওয়ার্ক করাইছি। আপনারা শুধু বলবেন যে ভার্চার, নাম্বার আর ডেট ডাটা টাইপ ছিল। অনেকগুলো ডাটা টাইপ আছে, তো ন্যূনতম 3টা ডাটা টাইপ বলতে পারলেও তো এটা ঠিক ছিল, তাই না? তো এরকম ছোটখাটো বিষয়ের উপরে ভাইবাতে কোনো সময় বড় কোনো কিছু আমি আস্ক করব না। আর এই যে কোশ্চেনটা আমি দিতে বাধ্য হচ্ছি এমসিকিউ, সেটা হচ্ছে ফর্মাল কোশ্চেনের কারণে আমাকে ফাইনাল এক্সামে দিতে হবে। তো কোশ্চেন যদি এটা হয় তাহলে আমি এটার উত্তর এইভাবে একটা উত্তর লিখলাম, যে কিরকম, যে আমি বললাম যে ক্রিয়েট টেবিল। আচ্ছা, অ্যান্সারটা আমি ডিরেক্ট কোডেই লিখি, এখানে লিখলাম ক্রিয়েট টেবিল টেস্ট।
ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এটা সিনট্যাক্স, সেমিকোলন। আমরা যারা ওরাকলে ল্যাব করতেছি মানে ওরাকল ডাটাবেজে করতেছি, তারা কিন্তু কোনো অবস্থাতেই এই সেমিকোলনটা ছাড়া চিন্তাই করতে পারে না। তো ক্রিয়েট টেবিল টেস্ট, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, আমরা আইডি, একটা ডাটা টাইপ নাম্বার, এখানে লেন দিলাম, দিলাম হচ্ছে প্রাইমারি, আমি কলাম লেভেল প্রাইমারি কি করলাম, শর্টকাট টাস্ক নেম হোয়াটসঅ্যাপ 2 of 30, ভেরি শর্টকাট, মানে ঝামেলা করলাম না, দিয়ে বললাম যে এই কোডটা সঠিক কি সঠিক। অ্যাজ এ স্টুডেন্ট আপনি চিন্তা করতে পারেন যে স্যার এটা এখানে দিল কেন, এখানে তো দেওয়ার কথা না, নিচে দেওয়ার কথা, এখানে দিল কেন। আপনি যদি ক্রিয়েট টেবিলের ফাইলটা ওপেন করেন তাহলে দেখবেন যে দুই ভাবেই দেওয়া যায়, সো আপনি এটা মেনে নিলেন, আচ্ছা ঠিক আছে এটা কারেক্ট। তো কারেক্ট বলতে গেলে আপনি হিম্মত থাকতে হবে কি কমান্ডটা ঠিক, টেবিলের নামটা ঠিক, এখানে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, ফিল্ডের নাম আছে, ডাটা টাইপ আছে, কনস্ট্যান্ট আছে, ফিনিশ। কোনো কারণে এখানে আমি কনস্ট্যান্ট দিইনি, তার মানেও সঠিক, কনস্ট্যান্ট দিতে তো আমি বাধ্য না। এই কমান্ডটাকে আমি এক্সিকিউট করি, টেবিল ক্রিয়েটেড। আপনার কোশ্চেনের অ্যান্সার, আমি যদি কোশ্চেনটা এভাবে করি তা ঠিক এক্স্যাক্টলি এভাবে করব। এখানে এটা পেস্ট করলাম, অ্যান্সারে থাকবে হচ্ছে, অ্যান্সারে থাকবে হচ্ছে ইয়েস বাই নো। আপনি আইদার ওয়াই চাপ দিবেন অথবা এনে চাপ দিবেন, ক্লিয়ার। তাহলে আমি যে জাস্ট একটু পড়তে বলেছি, যে আমি একটা কথা বললাম যে যারা 8 ঘন্টা পড়বে আমার সিলেবাসের উপরে, তারা এর ঘরে নাম্বার পাবে, আমি শিওর। যারা 8 ঘন্টা পড়বে আর যারা আমাদের মধ্যে রেগুলার ক্লাস করেছে তারা পারবেই 8 ঘন্টা। তো তাহলে আমাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, আমার ধারণা 8 ঘন্টা আমার যে কোনো স্টুডেন্ট আমাকে দিতে রাজি আছে। এখন আসেন, আমি যদি একটু ট্রিকি কোশ্চেন করি, এই কোশ্চেনটা আমি আপনাকে ঠকাইতে চাই, আমি ম্যাক্সিমাম যে কাজটা করতে পারি কিনা এটা কমা বসা দিতে। এখন আইটি নাম্বার 12 কমা প্রাইমারি কি, অ্যাকচুয়ালি কনস্ট্যান্টের আগে কোনো যদি কমা হবে না, কমা যদি হয় তাহলে এটা আরেকটা কলামে পরিণত হবে। সো কম্পিউটার সিস্টেম এটাকে বাস্তবে কেমন ভাববে, ভাববে এমন, সে ভাববে আইডি একটা কলামের নাম, নাম্বার 12 একটা ডাটা টাইপ, সে প্রাইমারিটাকে একটা কলামের নাম ভাববে, কারণ ওখানে একটা কমা পেয়েছে, এই জন্য অ্যাকচুয়ালি বাস্তবে এখানে কমাটা হবে না। সো আমি যদি এখানে একটা কমা বসাই দিতাম তাহলে আপনি বলতেন নো, এই কোডটা ভ্যালিড না, ওকে ফাইন। অথবা আমি আপনাকে এরকম একটা কাজ করলাম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট স্পেস নেম। আমরা জানি একটা কলামের নামের মধ্যে ফাঁকা জায়গা থাকা যায় না, তাহলে এখানে স্টুডেন্টটা হচ্ছে কলামের নাম না নেমটা কলামের নাম। তো কম্পিউটার সিস্টেম এটাকে স্টুডেন্টটাকে কলামের নাম ভাববে, নেমটাকে ডাটা টাইপ ভাববে, আর ভার্চার 2 of 30 কে কনস্ট্যান্ট ভাববে, ভেবে তার মাথাটা খারাপ হয়ে যাবে, সে এরর দিয়ে দিবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম এই একটা কোশ্চেনকে 3 ভাবে আমি উপস্থাপন করার আমার সুযোগ আছে, সেটা তো আমার সুযোগ নাই। আচ্ছা, এখন একটা কোশ্চেন আপনাকে করি, ধরেন আপনি ভাবতেছেন যে স্যার আমার সাথে একটা ঝামেলা করছে কি, এই প্রাইমারির আই বাদ দিছে, বানান ভুল করে আমাকে বলছে সঠিক কিনা। নো, এই ধরনের ফালতু কোশ্চেন হবে না, যে একটা স্টুডেন্টকে মিসগাইড করার মতো কোনো কোশ্চেন হবে না, যে প্রাইমারি কি বানান তোমাকে জানতে হবে এসব না। এই ভার্চার টু ভুল করে টু দেন, আমি না দিয়ে দিয়েছি না, এগুলো কোনো ব্যাপার না। তবে ধরেন এটা একটা মারাত্মক ব্যাপার যে ভার্চার টু আমি ডাটা টাইপ দিয়েছি কিন্তু লেন দিই, এটা একটা ব্যাপার। কিন্তু আমি এরকম এটা দিয়েছি, এটা ভুল করে একটা মানুষের নাম আমি 0 ডিজিট দিয়ে রাখছি, এটা কোনো ব্যাপার না, এটা মাইন্ড করার মতো কিছু নাই। আপনাকে ঠকানোর জন্য এভাবে কোনো কোশ্চেন করা হবে না। তাহলে ধরেই নেবেন যে স্যার যেহেতু ডাটা টাইপ দিচ্ছে এবং এখানে কলাম দিচ্ছে ব্র্যাকেট দিচ্ছে, মানে ওর ভিতরে লেন্থ আছে, এটা সঠিক। তাহলে
একটা সিম্পল একটা জিনিস, মাত্র 4 লাইনের পড়াশোনা, শুধু তাকিয়ে থাকতে যতটুকু পড়াশোনা করা যায় ততটুকু থেকেই একটা একটা কমন সম্পর্কে আমরা স্টাডি করে ফেললাম। ওকে, এটা ছিল আমাদের ক্রিয়েট টেবিলের কমান্ডটা। আমাদের সাজেশনটা ওপেন করি। ওকে, দেখেন আমি এখানে লিখে রাখছিলাম 7 দিন আগে যে আপনি এভাবে পড়বেন, ডাটা টাইপটা দেখবেন আর কনস্ট্যান্টটা দেখবেন, একটা টেবিল ক্রিয়েট করার সময় শেষ। এখান থেকে অবশ্যই আপনি দুটো কোশ্চেন পাবেন। তো আপনি কি হলো, দুটো কোশ্চেন পাওয়া মানে 50-এর মধ্যে 2, মানে আপনি 5 নাম্বার কনফার্ম, কেউ কাটতে পারবে না। এই জায়গায় ভুল হওয়ার কোনো সুযোগ নাই। হয় 50-এ 50 পাবেন, নয় 50-এ 0 পাবেন, তাই না? ব্যাপারটা এরকমই হওয়া উচিত। স্যার 50-এ 0 পাইলাম, এখন কি করব? 50-এ 0 পাইলে আমি আছি, ওই যে হোমওয়ার্ক দিছি, ভাইবা দিছি, রেগুলার ক্লাস করছেন কিনা এগুলো দেখবো, ঠিক আছে? এখন আসেন যে স্যার আমরা কি একেবারে 50-এ 0 পাওয়ার কোনো সম্ভাবনা আছে? না, 0 পাওয়ার সম্ভাবনা, আপনি জোর করে নাম্বার দেওয়া হবে, এমন ইজি কোশ্চেন আপনাকে করা হবে, ঠিক আছে? কিভাবে? আপনাকে একটা ইজি কোশ্চেন করি, দেখেন। কোশ্চেন নাম্বার 2, the following is a SQL command, ঠিক আছে? The following codes is a SQL command, ক্লিয়ার? আপনি অ্যান্সার দিতে বলেছি ইয়েস বাই নো। এখানে আমি কি লিখছি শুনেন, এখানে আমি লিখছি স্ক্যানফ পার্সেন্টেজ ডি অ্যাম্বাসিডেন্ট। এখন যদি আপনাদের মধ্যে কোনো স্টুডেন্ট বলে এটা আমি বুঝিনি, তাহলে তো আপনারা তাকে ঠকাবেন, বলবেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও বাদ, বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বাদ, বলবেন কিনা বলেন তো? আপনাদের মধ্যে এমন কোন লোক আছে যে স্ক্যানের যে সির কমান্ড, পার্সেন্টেজ ডি যে ইন্টিজার সিতে, এটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সির কমান্ড, এটা বুঝে না? জি স্যার। আপনারা কিন্তু আমাকে কথা বলতে পারবেন না, কারণ আপনারা 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও সি ছিল, ইন্টার ম্যাট্রিকের আইসিটি নিম্ন মাধ্যমিকেও সি ছিল। তাহলে এটা কিন্তু আমরা সবাই জানি স্ক্যানের একটা পুলার সির কমান্ড। তো এখন এই এই কোশ্চেনটাকে দেখে বোঝা যায় না যে আমি আপনাকে জোর করে নাম্বার দিতে চাই, নাকি আপনাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে আমাদের বলেন? না স্যার ঠিক আছে, না স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার। না বলেন যে স্যার এর চেয়ে আরো 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 কোশ্চেন করি, আরো ইজি কোশ্চেন করি, ঠিক আছে? না স্যার এটাই ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন আমি আপনাকে আরেকটা ইজি কোশ্চেন দেখাই, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে আই লাভ ইউ, এটা স্পেল কমন কিনা বলেন? আই লাভ ইউ স্যার। বলেন। অবশ্যই স্পেল কমন না। না স্যার, নো স্যার। এখন আমি এটা দেওয়ার পরে যদি কেউ ইয়েস দেয় তাহলে তাকে কি করা যায় বলেন? তো এই ধরনের বিচারগুলো আমি আপনাদের হাতে ছেড়ে দিব, ঠিক আছে? যে এখন আপনারা বিচার করেন এটাকে কি করা যাবে। কিন্তু স্যার এই আই লাভ ইউর মতো দিলে তো আমরা কনফিউজে পড়ে যাব। না দিব। শুনেন যদি স্যার রাগ করে আমার যে স্যারের ভালোবাসি না। শুনেন, এরকম কিছু স্যাম্পল দেখালাম আর কি, জোর করে পাস করে দেওয়ার জন্য কোশ্চেন থাকবে, ঠিক আছে? পাস তো স্যার করে দিবেন স্যার, আমরা জামু কই স্যার, আপনি আপনি আমাদের তো করতেই হবে স্যার। আচ্ছা শুনেন, এই লেখাপড়াতে রেজাল্টে কি হবে বলে? ধরে নেন আমরা সব পাস, এখন ভালো রেজাল্টের চিন্তা করেন, পাস করে কোনো ব্যাপার হলো? এখন তো ভালো স্যার বিদেশেও যাওয়া যাবে না স্যার, আমেরিকা থেকে লোকজন চলে এসে পড়তেছে স্যার, ভালো শান্তি নাই। ভালো রেজাল্টের চিন্তা ভাবনা করেন, কাজ শিখতে হবে আসলে। স্যার শোনেন আমার একটু পড়া শেষ হলে আমার একটু প্র্যাকটিক্যালি স্যার শিখাই দিন, আমি ওই সফটওয়্যার এগুলো শিখতে চাই স্যার। আপনি আমি পরে স্যার আপনি এই এই ব্যবসা যে করবো কোটি স্যার, টাকা, সফটওয়্যার ব্যবসা আপনি করবো স্যার। যে কোটি টাকা লিফটের ইন্ডাস্ট্রি দিয়েছেন, ইলেকট্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এস্টাবলিশ করেছেন, জি স্যার। আপনি আমাকে প্রমিস করেন আপনি একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি দিবেন, আমাদের জি স্যার, ছেলেপেলেদের জব হবে, চাকরি হবে। আমি সেই করবো স্যার। জায়গায় আপনি সেই জায়গায় যদি আমাকে ফ্রি ট্রেনিং দিতে হয়, আপনার প্রজেক্ট প্রোফাইল তৈরি করে দিতে হয়, ইভেন আপনি যদি সেটআপ রেডি করে দিতে আমি দিব, আমার 10টা স্টুডেন্টের জন্য জব হয়। স্যার আমি করবো স্যার, আমার এমনি ফান্ড আছে স্যার, সমস্যা নাই স্যার ইনশাআল্লাহ। আমাকে আমার স্টুডেন্টদের যেখানে উপকার হবে আমি সেখানে অবশ্যই যাব, আমাকে পাবে না। জি স্যার। আচ্ছা এখন আসেন অল্টারনেট টেবিল। অল্টার টেবিলের পিডিএফটা যদি আমরা অন করি তাহলে কিন্তু আমরা, আমি এখন আপনাদেরকে কি শেখাচ্ছি, শেখাচ্ছি হচ্ছে যে পিডিএফটা অন করে কি পড়বো, কোন দিকে তাকায় থাকবো আর কি। সিম্পল একটা জিনিসের দিকে তাকিয়ে আছি, এটা আমার একটা টেবিল। এখানে একটা জিনিস
তাকিয়ে থাকলেই অ্যান্সার করা যায়, এটা কমন সেন্স। এটা কমান্ড, ক্রিয়েট টেবিল হচ্ছে কমান্ড, এটা হচ্ছে টেবিলের নাম, ঠিক আছে? তো এখন আমি যদি কোশ্চেন করি এই কমান্ডটা দিয়ে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেবিল, টেস্ট। অবশ্যই টেস্ট, তাই না? জি। যেমন ধরেন আমি যদি কোশ্চেন করি, ফর এক্সাম্পল আমি কোশ্চেন করলাম ধরেন নাইম, এমডি নাইম আছেন, লাইনে আছেন এমডি নাইম? জি স্যার, আছি স্যার। আচ্ছা, ধরেন আমি আপনাকে ভাইবা বোর্ডে কিংবা এক্সামে কোশ্চেন করেছি, হোয়াট আর দ্য কলাম নেম আর অ্যাভেলেবল ইন দ্য অ্যাবভ সোর্স কোড। হোয়াট আর দ্য কলাম নেম আর অ্যাভেলেবল ইন দ্য অ্যাবভ সোর্স কোড। উপরে স্যার। উপরে সোর্স কোডে কি কি কলামের নেম পাওয়া যাচ্ছে, আপনি কি বলবেন? কলাম নেম স্যার। হ্যাঁ, কলামের নাম দুটো বলেন দেখি। স্যার আইডি, আইডি, স্যার ওকে। আইডি কলাম নেম হবে, আর স্টুডেন্ট নেম কলাম নেম হবে। ভেরি গুড, এই যে সিম্পল। এগুলা স্যার পাস করানোর জন্য স্যার আপনি হেল্প করতেছেন আমাদের। হ্যাঁ, আমি এই ধরনের কিছু আপনার কমন সেন্স রিলেটেড কোশ্চেন রাখবো। আমি কিন্তু মিড টার্মের ভাইবাটা মধ্যরাত মতো কেন নিয়েছি জানেন? আপনাদেরকে চেনার জন্য। জি স্যার। আমি বুঝে গেছি আমাকে কিরকম কোশ্চেন করতে হবে, কাকে কিরকম কোশ্চেন করতে হবে, ঠিক আছে? আমরা খুশি স্যার, আমাদের সমস্যা নেই। 12:30টায় পরীক্ষা দিছি স্যার। কোনো হ্যাঁ, সমস্যা নাই স্যার। এখন দেখেন এই যে আমি টেবিলটা তৈরি করলাম, এই টেবিলটাতে দুটো কলাম আছে, আইডি আর নেম, ঠিক আছে? এখন ধরেন অল্টার থেকে একটা টিচার একটা কোশ্চেন করেছে, তো আপনি যখন অল্টারের পিডিএফটা পড়বেন আমাদের সাইট থেকে, আপনাকে তো মাত্র আমি 9টা কমান্ড দিয়েছি। তো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে, আমি আপনার কাজটা দেখিয়ে দিই। আপনি আমাদের ওয়েবসাইটে গেলেন, osp.ub.edu.bt তে গেলেন, যার পরে আপনি সিএসসি ডিপার্টমেন্টে গেলেন, এতটুকু কাজ অ্যাটলিস্ট এই 9 দিন পড়েন। এরপরে ডাটাবেজে গেলেন, যার পরে আপনি এই যে কোর্স ল্যাব মেটেরিয়াল, শুধু এইটুকু জায়গার মধ্যে দিয়েই আপনি ফাইনাল এক্সামটা আমি নিচ্ছি। এখানে গেলেন, যার পরে আমি যেহেতু অল্টার, এখানে এত বড় সিলেবাস পড়ার দরকার নেই, যেহেতু আমি অল্টার কমান্ড লিখছি, আপনার স্টুডেন্টরা শুধুমাত্র এখান থেকে দেখেন আলফাবেটিক্যালি অল্টার কোথায় লেখা আছে, এই যে দেখেন অল্টার টেবিল লেখা আছে। তো আপনি এই আলফাবেটিক্যালি অল্টার টেবিলে কমান্ডে গেলেন, অল্টার টেবিলে গেলেন, ঠিক আছে? যার পরে এই এই কমান্ডটা একটু পড়েন, আপনার বেশি পড়ার দরকার নেই, আপনি ভেরি সিম্পল এখানে তাকে দেখেন কি লেখা আছে, অল্টার টেবিল স্টেটমেন্ট অ্যালাউস ইউ টু রিনেম অ্যান এক্সিস্টিং টেবিল। ওকে ফাইন, রিনেম করা যায়, বুঝলাম কিভাবে রিনেম করা যায়। এইভাবে রিনেম কথাটা লিখতে হয়, টু নিউ টেবিল নেম। এই যে একটু টাকায় থাকলেন, এই টাকাতে তাকানোতেই কাজ শেষ, পড়া শেষ। অল্টার টেবিল নেম রিনেম টু নিউ টেবিল নেম, মানে আগের টেবিল নামটা উপরে থাকবে, নতুন যে নামটা দেবো সেই নামটা নিচে থাকবে। ওকে, অ্যাডিং কলাম টু এ টেবিল, কলাম অ্যাড করা যায়। আর কি করা যায়, একটু নিচে যান, মডিফাই কলাম নেম, কলাম নেম মডিফাই করা যায়। আর কি করা যায়, এই অরেঞ্জ কালার দিয়ে দেওয়া আছে, কিন্তু আপনাকে বেশি দৌড়াদৌড়ি করার দরকার নেই, খালি অরেঞ্জ কালারের দিকে তাকাবেন, কোনো কালো কালারের দিকে তাকানোর দরকার নেই, এক্সাম হয়ে যাবে। ড্রপ কলাম নেম ড্রপ করা যায়, ঠিক আছে? ওকে ফাইন, চোখটা বন্ধ করে একবার চিন্তা করেন আমি কি বললাম। টেবিল রিনেম করা যায়, কলাম অ্যাড করা যায়, কলাম মডিফাই করা যায়, কলাম ড্রপ করা যায়। এই 4টা শব্দ মাথার মধ্যে নিয়ে চোখটা ক্লোজ করে 2বার রিপিট করেন, আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে, অল্টার টেবিলের স্যার এটাই কোশ্চেন। শেষ কথা, মাথা সেট হয়ে গেছে। জি স্যার। পড়ারও কিন্তু মুখস্থ করারও কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কলা কৌশল আছে, এটা আমি কিভাবে মুখস্থ করলাম বুঝলেন? এরপরে আপনি এখন আমার পরীক্ষার কোশ্চেনের দিকে তাকান। এখন টিচার এভাবে কোশ্চেন করেছে, অল্টার টেবিল স্টুডেন্ট রিনেম, ঠিক আছে, টু স্টুডেন্ট। দিয়ে আমি বললাম যে দ্য অ্যাবভ অল্টার কোড ইজ কারেক্ট অর নট। আপনাকে অবশ্যই বলতে হবে এটা নো নট। কেন বলতে হবে বলেন দেখি?
একটু আগে তো শিখে আসছেন যে অল্টার করার ক্ষেত্রে অল্টার টেবিল পুরাতন নামটা তারপরে নতুন নামটা, ঠিক আছে? এখানে কি দেখা যাচ্ছে, দুটো টেবিলের নামই একই, স্টুডেন্ট আবার স্টুডেন্ট। তাহলে কি অল্টার কমান্ড হলো? না স্যার। হলো না। এখন জি না, দেখেন অনেক টপ লেভেলের কোশ্চেন যেটা আমি আপনাদের বি সেকশনে করি না, সেটা হচ্ছে ট্রুটা তুলে দিয়ে বলি যে এই কমান্ডটা সঠিক কিনা। তো এখানে ছোট্ট একটা ট্রু যে নাই, এটা একটা মনে রাখাটা জব হোল্ডার্স স্টুডেন্টের জন্য কষ্টকর। সো এই ধরনের কোশ্চেন আপনাদের এখানে আসবে না। এই ট্রু থাকলেও কি না থাকলেও আপনাদের এটা ভাবার দরকারই নেই, ঠিক আছে? ইউ আর ভেরি সিম্পল। শুধুমাত্র কমন সেন্স ওরিয়েন্টেড কোশ্চেন গুলো আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে। অল্টার টেবিল স্টুডেন্ট, রিনেম স্টুডেন্ট, ওকে ফাইন। এটা পুরাতন নাম, এটা নতুন নাম। তাহলে এখানে যদি আমি শুধুমাত্র একটা এরকম একটা কিছু একটা নামটা একটু পরিবর্তন করে দিই, তাহলেই একটা স্যার এই অল্টার টেবিল কমান্ডটা সঠিক। কথা বোঝা গেছে? এখন দেখেন আমি কোড লিখেছি অল্টার টেবিল স্টুডেন্ট, তারপর লিখছি ড্রপ স্টুডেন্ট, ড্রপ স্টুডেন্ট। আমি বললাম এই কোডটা সঠিক কিনা। আপনাকে চোখ বন্ধ করে বলতে হবে কোডটা সঠিক না, কারণ ড্রপ ড্রপ না স্যার, রিনেম। না, টেবিলটা ড্রপ করা যায়। আমরা ড্রপ নাই স্যার। ড্রপ কলাম, এই যে একটু আগে ড্রপ বললাম আছে, ড্রপ কলাম আছে স্যার। ড্রপ কলাম আছে, এই যে বললাম না, মনে মনে চারটা জিনিস মনে রাখবেন। টেবিল রিনেম, টেবিল মডিফাই, ড্রপ কমান্ড। সরি কলাম মডিফাই, কলাম ড্রপ, কলাম অ্যাড। এই চারটা জিনিস অল্টারের সাথে সম্পর্ক আছে। তাহলে আপনি চেহারা দেখলেই বুঝবেন যে আরে এখানে তো টেবিলের নাম যদি স্টুডেন্ট হয়, তাহলে ড্রপও আবার স্টুডেন্ট করেছে, এটা তো অল্টারনেটিভ কমান্ড না। এখানে অবশ্যই আপনি কিছু মনে থাকুক আর না থাকুক, ড্রপের পরে যে কলাম কিওয়ার্ড হবে এত কিছু কষ্ট করে মনে রাখার দরকার নেই। আপনি যদি বুঝতে পারেন যে ড্রপের পরে কোন একটা জায়গায় কিছু একটা আছে যেটা দেখতে কলামের নামের মতো, ফিল্ডের নামের মতো, তাহলে আপনি বুঝে যাবেন যে এই কোডটা সঠিক আছে। তার মানে আগেরটা স্যার ছিল না সঠিক। এখন আগেরটা সঠিক মোটেও হয়েছে। সঠিক ছিল না। আগেরটা তো অল্টার করে কি টেবিল ড্রপ করা যায়? অল্টার করে টেবিল ড্রপ করা যায় না। শোনেন, জামাটা যদি আপনি পুড়িয়ে ফেলেন, তাহলে দর্জির কাছে যায় বলার দরকার আছে অল্টার করে দাও। অল্টার মানে কি? আমরা যাই বলি না যে ভাই আমার প্যান্টটা অল্টার করে দেন, অল্টার জি স্যার। শার্টটা অল্টার করে দেন। এর মানে তো কমন সেন্সের ব্যাপার। আমি যদি কাঁচি দিয়ে কেটে কেটে টুকরি করে ফেলেন, ড্রপ করে ফেলেন, শার্টটাকে কিংবা প্যান্টটাকে ডিস্ট্রয় করে ফেলেন, তাহলে তো অল্টার করার প্রয়োজন নাই। সো একটা কলাম নাই হয়ে যেতে পারে, পুরো টেবিলটা তো কোনদিন নাই হয়ে যেতে পারে। তাহলে ঠিক আছে, আমরা একটা কোড দেখলাম অল্টার থেকে। এখন দেখেন ড্রপ এ টেবিল। ড্রপ এ টেবিল, এটা তো গিফট কোড। আমি হয়তোবা বললাম এগুলো ছোট কোড, তো আমি হয়তো আপনাকে কোশ্চিনটা এটা একটু ঝামেলাযুক্ত কোশ্চিনই করতে পারি। কিরকম? রাইট এ কোড টু ড্রপ এ টেবিল। বক্সের মধ্যে আপনি লিখবেন অ্যান্সার, সুন্দর করে একটা অ্যান্সার লিখবেন এক লাইনে, ড্রপ টেবিল স্টুডেন্ট, শেষ, অ্যান্সার কমপ্লিট। এমনও হতে পারে যে মোবাইলে আমি একটা স্টুডেন্টকে টাইপ নাও করাতে পারি। আমি এই 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 এরকম ড্রপ টেবিল স্টুডেন্ট, এটাই একটু একটু কায়দা করে দুইটা দিলাম, দিয়ে বললাম যে তুমি যেকোনো একটাতে ক্লিক করো। কিরকম? ওটাই ভালো হয় স্যার, ওটাই ভালো হয়। ড্রপ টেবিল স্টুডেন্ট, কারণ যেহেতু এটা খুব ইজি, এটাতে হয়তো একটা বানান মিস্টেক করে ফেললাম, সেটা করলাম এরকম ড্রপ টেবিল স্টুডেন্ট। আমার কথা বুঝতে পারছেন? বানান ভুল হয়েছে স্যার। এটা বানান ভুল না, এটা স্যার। একটু পণ্ডিতি করা হয়েছে, হ্যাঁ ঠিক জি আছে? স্যার। কিংবা লিখলাম ইজি করে লিখলাম ড্রপ এ টেবিল স্টুডেন্ট, ঠিক আছে? অথবা টেবিল কথাটাই নাই করে দিলাম, ড্রপ এ স্টেডি। তার মানে এক নাম্বারটা উত্তর ঠিক আছে। এক নম্বরটা একটু ঠিক আছে, ঠিক আছে? জি স্যার। তো ধরে নেন আমি টাইপ করার যন্ত্রণা থেকে আপনাদেরকে মুক্তি দিলাম। এখন আমি কিন্তু আপনাদের সিলেবাসটা একেবারে ছোট করে দিচ্ছি, দেখেন একেবারে ছোট করে দিছি না? জি স্যার। কনস্ট্যান্ট, ওকে ফাইন। কনস্ট্যান্ট থেকে আপনি মাত্র একটা লাইন, এত কিছু দেখার দরকার কি, আর পড়ারই বা দরকার কি? মনে আছে আমি একটা প্রথম হোমওয়ার্ক করাইছিলাম স্কিমা থেকে ডিজাইন করে সেটা থেকে কোড করা।
সেটার মধ্যে সবগুলো কনস্ট্যান্ট ছিল। মাস্টার প্রোগ্রাম যেটাকে বলে, ইউনিক কি, চেক কনস্ট্যান্ট, নট নাল, ফরেন কি, সবগুলো কিন্তু ওয়ান ইন অল ছিল। খেয়াল আছে আপনাদের? আমি আপনাদেরকে যে একটা অনলাইন শপিং এর স্কিমা দিছিলেন স্যার। স্কিমা থেকে যে হোমওয়ার্ক করাইছিলাম মনে আছে? আমাকে অনেকে সাবমিট করেছিল, আমি স্যার সেটাতে ওটা অনলাইন ফুড ডেলিভারি ছিল মনে হয়। অনলাইন ফুড ডেলিভারি ছিল। জি সেখানে স্যার। আমি আপনাদেরকে 10 নাম্বার করে দিয়েছি যারা যারা জমা দিয়েছে সঠিকভাবে, আর যারা একটু ভুল জমা দিয়েছে তাদেরকে 7 নাম্বার করে দিয়েছি, আর যারা জমা দেয়নি তাদেরকে মাফ করে দিয়েছি। তো এখন এখন এই যে প্রাইমারি কি, ফরেন কি, নট নাল, ইউনিক কনস্ট্যান্ট, একটু তাকান, একটু পিডিএফটা ওপেন করেন। পিডিএফটা ওপেন করলে আপনি এটা পেয়ে যাবেন। আর আপনি অবশ্যই 20টা আমি যদি 2 নাম্বার করে দেই, 25টা কোশ্চিন, 25টা কোশ্চিনের 2 নাম্বার করে দিলে 50 নাম্বার। তো 50 নাম্বার আমি চিন্তা করেছি যে 5টা কোশ্চিন বেশি দিব, যাতে করে স্টুডেন্ট 2-একটা কোশ্চিন কঠিন লাগলে বাদ দিতে পারে। ঠিক আছে? তো চেষ্টা করে দেখবেন যে অ্যাকচুয়ালি আমার ধারণা যে আপনাদের কোনোটাই বাদ দেওয়ার প্রয়োজন হবে না। যেমন প্রাইমারি কি, আমি যদি কোশ্চিন করি তাহলে আমি ম্যাক্সিমাম কি কোশ্চিন করতে পারবো? যদি আপনি পিডিএফটা ওপেন করেন তাহলে সুন্দর করে লেখা আছে প্রাইমারি কি ইজ এ কনস্ট্যান্ট ফর এ কলাম। যেখানে তাহলে প্রাইমারি কি ইজ এ কনস্ট্যান্ট ফর এ কলাম, প্রাইমারি কি ক্যান আইডেন্টিফাই এ কলাম ইউনিকলি, এটুকু লেখা আছে। তাহলে আমি কোশ্চিন যদি তৈরি করি তাহলে আমি কি তৈরি করতে পারি? ম্যাক্সিমাম আমি তৈরি করতে পারি এরকম, দা বিহেভিয়ার primary key is switch for the following. আচ্ছা, ওই কোশ্চেনটা সুন্দরভাবে করি। Which option is switch for the primary? Which option is switch for the primary? ঠিক আছে? তো আমি এখানে এতে লিখলাম যে প্রাইমারি কি প্রাইমারি কি কলাম accept duplicate value, বিতে লিখলাম primary key column accept unique value। ঠিক আছে? দেখেন আমি যদি পিডিএফটা একটু পড়ি, প্রাইমারি কি পিডিএফটা অন করে পড়ি, তাহলে আমি যদি মুখস্থ নাও রাখতে পারি তাহলেও আমি এই কোশ্চেনে অ্যান্সারটা দিতে পারবো, যদি আমি শুধু পড়ি এবং আমার মধ্যে যদি একটু লিটল বিট কমন সেন্স থাকে। কারণ আমরা কিন্তু বি প্লাসের উপরে যারা উঠবো তারা একটু পরিশ্রম আমরা করবই। এ মাইনাস এ প্লাস ইজ এ প্রেস্টিজিয়াস গ্রেড, একটু কষ্ট করবো না, একটু তো ব্রেন আমরা খাটাবো। যেমন দেখেন প্রাইমারি কি কলাম অ্যাকসেপ্ট ডুপ্লিকেট ভ্যালু, প্রাইমারি কি কলাম অ্যাকসেপ্ট ইউনিক ভ্যালু, কোনটা কারেক্ট? আপনারা যারা একটু আলোচনা করছেন, একটু ডাটাবেস নিয়ে গবেষণা করছেন, কিংবা আমার সাথে গল্প করছেন যারা, তারাও খুব ভালো করে জানেন যে প্রাইমারি কি আর ফরেন কি। বি হবে স্যার। হ্যাঁ, আমরা এটা দিয়ে রিলেশন করি। আমরা এটা দেখেছি যে প্রাইমারি কি প্যারেন্ট টেবিল, সেখানে সবগুলো ভ্যালু ইউনিকলি থাকে, আর ফরেন কি টেবিলে একটা ভ্যালু ডুপ্লিকেট হয়ে যায়, মানে তার অনেকগুলো শাখা প্রশাখা থাকে। কোনো মাফ নাই, এটা অ্যান্সার বি হবে।
জি স্যার। আচ্ছা, একটু যদি কমপ্লেক্স লেভেলে এক্সাম হতো তাহলে এই কোশ্চেনটা এভাবে হতো না, এই অ্যান্সারটা এভাবে হতো না। এভাবে হতো আপনাকে 12টা বাজানোর জন্য, ঠিক আছে? কাহিনী কি জানেন মজার ব্যাপার? এখানে অ্যাকচুয়ালি এটা এ প্লাস লেভেলের কোশ্চেন। আমরা যখন খুব বিপদে পড়ি, অনেকগুলো ভালো স্টুডেন্ট পড়ে যায়, কাকে এ প্লাস দিব আর কাকে এ দিব এরকম ডিসিশন নিতে পারি না, তখন এরকম কোশ্চেন করি। তো এটা হচ্ছে এ প্লাস লেভেলের কোশ্চেন, মানে হচ্ছে যারা আপনাদের মধ্যে যারা সত্যি সত্যি ডাটাবেজ নিয়ে কাজ করছে, একটু হলেও প্রজেক্ট করছে, ল্যাব করছে, তারা এটা অ্যান্সার দিতে পারবে। সেটা হচ্ছে প্রাইমারি কি অ্যাকচুয়ালি নাল ভ্যালু অ্যাকসেপ্ট করে না, কিন্তু একটা করে। বুঝতে পারছেন? জি স্যার। যদি যদি কলামের ডিফল্ট মানটা নাল দেওয়া থাকে তাহলে একটা করে করে ওটাকে ইউনিক বানায় ফেলে। বুঝতে পারছেন ঘটনাটা? জি স্যার। জি স্যার। তো এখন যেমন ধরেন আমি কোনো একটা টাকার মানকে কিংবা আইডি কে ডিফল্ট নাল করেছি, নাল অলসো এ ভ্যালু। যেমন আপনি বললেন যে স্যার এটার দাম 0 পয়সা, তো 0 কি পয়সা না? জি স্যার। কোনো টাকা না, বাট 0 পয়সা। যে 0 বলে তো কোনো পয়সা নেই, তো টাকা দিতে হবে না। বাট মূল্য কত? মূল্য আছে, মূল্য নাই মানে 0 টাকা। তো ঠিক ওরকম আর কি, নাল একটা ভ্যালু পরিণত আমরা করতে পারি, ডিফল্ট ভ্যালু নাল করতে পারি অ্যাডভান্স লেভেলে, এবং সেটা একটা মাত্র নেবে, এরপরে কিন্তু আর নেবে না। তো ওই এরকম হবে। বাট ইন দিস মোমেন্ট, এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনার এই কোশ্চিন এভাবে আসবে না। এটা জাস্ট আমি আপনার জ্ঞানের জন্য বললাম, ঠিক আছে? স্যার স্যার নাল ভ্যালুটাই তো বুঝি না, এটা কি ব্যাপার? নাল ভ্যালুটা আমরা যে কনস্ট্যান্ট করেছি, এই কনস্ট্যান্টের দিন বোঝার কথা ছিল এই যে প্রাইমারি কি, ফরেন কি, নট নাল। এই যে নট নাল আছে, নট নাল মানে কি? নট নাল মানে ফাঁকা রাখা যাবে না, তাই না? জি স্যার, জি তাহলে এটা উল্টাটা, এটা কমন সেন্স থেকে বুঝতে পারবেন। নাল মানে ইজ এ সামথিং। মানে আমি যখন বললাম নাল রাখা যাবে, নাল মানে কি? নট নাল মানে ফাঁকা রাখা যাবে না, নাল মানে ফাঁকা। মাথা রাখা যাবে। সো ফাঁকা জি স্যার। ইজ এ, ফাঁকাটা একটা ক্যারেক্টার, একটা ভ্যালু। যেমন ধরেন আপনি কিবোর্ডে এই যে ধরেন এখানে টেবিল বানানটা লেখা আছে, দেখতে পাচ্ছেন তাই না? টেবিল। আমি যদি টির উপর একটা স্পেস বারে চাপ দেই, এটা কি ফাঁকা না? ফাঁকা স্যার। ফাঁকা, বাট ইট ইজ এ ভ্যালু। ভ্যালুটা মানে কি? ব্ল্যাঙ্ক স্পেস, ব্ল্যাঙ্ক ভ্যালু। কিবোর্ডে, কিবোর্ড কম্পিউটার চালু হওয়ার পরে আপনার কিবোর্ডে যত কি আছে, যেখানে চাপ দিবেন সেখানে একটা করে ভ্যালু আছে। সো স্পেস বারে চাপ দিলে যে একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার তৈরি হয়, নাল ক্যারেক্টার তৈরি হয়, ইটস এ ভ্যালু। কম্পিউটার সায়েন্সে এটার একটা মান আছে, মানুষের কাছে নাই, বাট কম্পিউটার সায়েন্সের কাছে আছে। সো ডাটাবেজের কাছেও আছে। একটা একটা নাল ক্যারেক্টার, যখন আমি ডাটাবেজে কোনো একটা কলামকে বলবো নট নাল মানে ফাঁকা রাখা যাবে না, নাল মানে কি? তাহলে অদৃশ্যভাবে ডাটাবেজের কলামের মধ্যে নাল থাকে। আমি যদি দিয়ে দিই ডিফল্ট নাল মানে কোনো কিছু না দিলে এখানে একটা নাল ক্যারেক্টার যাবে, তাহলে সেটা করা সম্ভব। তো এখন আমরা আহ, আমরা এই যে এতদিন এত প্যান্ডামিক সিচুয়েশন এটা ওটা আলোচনা করেছি, এখন আমরা যদি একটু মিলাই নিই আমার কথাটা, যে আমি কিভাবে পড়তে বললাম সেটাকে যদি মিলাই নিই, সবচেয়ে ভালো হতো আপনারা যদি একটু পড়তেন, পড়ে আমাকে যদি আজকে একটু অ্যাটাক করতেন কোশ্চেন দিয়ে, তাহলে পড়াটা জমতো। ওকে, দেখেন, আপনি ম্যাক্সিমাম বেশি পড়ার চেষ্টা করবেন না। আমি বলেছি অরেঞ্জ কালার গুলো আপনি দেখবেন, আর একটা হালকা পাতলা 1-2 লাইন ডেফিনেশন দেখবেন। এখানে লেখা আছে প্রাইমারি কি ইজ এ সিঙ্গেল ফিল্ড আর কম্বিনেশন অফ ফিল্ড দ্যাট ইউনিকলি ডিফাইন্ড এ রেকর্ড। এই যে ইউনিক শব্দটা পেয়েছেন, আপনার বোঝা শেষ। এ প্রাইমারি কি ক্যান কন্টেইন এ নাল ভ্যালু, এটা কিন্তু আছে, কোন জায়গায় আছে। তো আপনি পুরোটা না পড়লেন, একটা লাইন যদি পড়েন, একটা সেন্টেন্সও যদি পড়েন, at least you can attend in the exam। আর অরেঞ্জ কালার গুলো একটু পড়লেন, ওকে, প্রাইমারি কি তাহলে টেবিল তৈরি করার সময় দেওয়া যায়, ওকে, টিচার এই কোশ্চেনটা করতে পারে, ওকে। তারপরে কি প্রাইমারি কি অল্টার করেও দেওয়া যায়, ওকে ফাইন। দুটো নলেজ আপনার মাথার মধ্যে আসবে। ও আচ্ছা, প্রাইমারি কি ড্রপও করা যায়,
প্রাইমারিকে ডিসেবলও করা যায়, প্রাইমারিকে এনাবলও করা যায়। কোনো কিছু না পড়লেও এই 5টা ওয়ার্ড মনে রাখতে পারলে এক্সাম দেওয়া যাবে না, আই ডোন্ট বিলিভ। ধরেন আমি লাইন বাই লাইন পড়ি নাই, কিন্তু আমি অরেঞ্জ কালার গুলো দেখে জ্ঞান অর্জন করেছি। প্রাইমারি কি ডিসেবল করা যায়, প্রাইমারি কি ড্রপ করা যায়, প্রাইমারি কি অল্টার করে করা যায়, প্রাইমারি কি টেবিল তৈরি করার সময় করা যায়, আর প্রাইমারি কি একটা কলার রোকে ইউনিকলি আইডেন্টিফাই করে। এই কোশ্চেনের উত্তরটা আমার সব স্টুডেন্টই দিতে পারতেছে যে প্রাইমারি কির অ্যাকচুয়ালি কাজটা কি, সেটা যে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, এটা আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কথাটা বলতে পারে। সো ম্যাক্সিমাম লেভেলের পরে একটা দুটো এরকম তেরা ব্যাখ্যা কোশ্চেন আসতে পারে, সেটা খুব মাইনর। 50-25টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন মেবি এরকম আসতে পারে। আচ্ছা, এখন আসেন যে আমি যদি কোশ্চেনটা এভাবে করতাম যে কোশ্চেন নম্বর 8, we can drop a primary key, yes, no। দেখেন আপনি যদি লাইন বাই লাইন পড়াশোনা না করেন তাও তো আপনি এখানে ইয়েসই দিতেন। দেখেন এই 1 ঘন্টার মধ্যে আমাদের সিলেবাসের 50% আমরা চলে আসি, আমি আপনাকে যা দিচ্ছি। এই জন্য আমি বলেছিলাম যে আমরা যদি 8 ঘন্টা পড়াশোনা করি, আমি যেভাবে শর্টকাটে বললাম এইভাবে যদি দেখি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। কারণ মিড টার্মে ভাইবা এবং মিড টার্মের যে আপনারা সোর্স কোড লিখেছেন সেটাতে যে চাপ গেছে, ফাইনাল এক্সামে এতটা চাপ আসবে না তো। আমার কথা বুঝতে পারছেন? ফাইনাল এক্সামের চাপটা তো আর একটু কম, কারণ একবার ভাইবা দিয়েছেন, আপনারা অনেক কিছু বুঝে গেছেন যে স্যার কি কোশ্চেন করবে ভাইবাতে। ভাইবাতে আমি ম্যাক্সিমাম আপনাদের কোশ্চেন করেছি সেন্টেক্স, যে তুমি লাইক অপারেটর বোঝো কিনা, বিটুইন বোঝো কিনা, এই নেক্সট বোঝো কিনা। আর এই ফাইনালে আপনার চেষ্টা হচ্ছে যে আপনি এই অ্যাটলিস্ট পড়েছেন কিনা, একটু পড়েছেন কিনা, ঠিক আছে? ওসমান কথা বলেন, আমি আর কিছু করতে পারি, আর কমাবো না বাড়াবো বলেন? স্যার এখানে ঠিক আছে স্যার। এখানে ঠিক আছে স্যার। আপনি আপনি আমার ধারণা যে আপনার কোশ্চেন এনজয় করবেন, আমি আমি মনে করি না যে আপনাদের প্রবলেম। আর আরো কি ভাইবা নিবেন স্যার? না, ফাইনালে লাগবে না স্যার, আপনি আনসার এইভাবে পরীক্ষা নেন যে আজকে যেভাবে দেখালেন স্যার। হ্যাঁ, ফাইনালের ব্যাপারটা হচ্ছে ধরেন কিছু পড়ছি আর আজকে থেকে ধরেন এই সপ্তাহ পুরো পড়বো স্যার, যেগুলো যেগুলো আজকে দেখাইলেন স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার আমরা স্যার আপনি রেকর্ডটা একটু দ্রুত আপলোড করেন স্যার। এই হ্যাঁ, আজকে রেকর্ডটা আমি এখনই আপলোড করবো, এখনই। স্যার আরেকটু কন্টিনিউ করবেন স্যার, আর বাকিগুলো নিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করবো, আপনাদের এনার্জি থাকলে আমি কন্টিনিউ করবো, আমার কোনো জি সমস্যা জি নেই। স্যার, আছে স্যার। আমি একটু এক গ্লাস পানি খেয়ে নেই। অবশ্যই স্যার, অবশ্যই। আর আধা ঘন্টা করলে মনে হয় হয়ে যাবে স্যার। হ্যাঁ, আধা ঘন্টা করলে হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরেন, আমি শেষ করে দিচ্ছি। জি স্যার। এক গ্লাস পানি খেয়ে নেই স্যার। হ্যাঁ, টেনশন নিয়েন না, আমি রেকর্ডিংটা হ্যাঁ অবশ্যই। স্যার, আমরা বলতেছি যারা ক্লাস না করতে চায় হ্যাঁ, তারা গেলে যায়, কিন্তু আমরা ক্লাস করব স্যার। আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় যে আজকের দিনটা সবার কষ্ট করা উচিত, তারপরেও যদি ইমার্জেন্সি থাকে কিংবা বেকার জায়গায় থাকে তাহলে যেতে পারে, তাই না? জি স্যার, জি স্যার। আমি শেষ করি, শেষ করলে কারো না কারো কোনো না কোনো কাজে লাগবে, একজনের কাজে লাগলে আবার সে আবার আরেকজনকে হেল্প করতে পারবে। শোনেন, আমি তো টিচার, আমার তো একটা ইথিক্স মেনটেন করতে হবে, আমি তো ডিরেক্ট কোশ্চিনটা বলে দিতে পারি না, তো এটাই তো টিচিং। এখন আমার তো আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। জি স্যার। এখন এই জন্য আমি একটু হলেও তো আপনাদেরকে আমার জন্য কষ্ট করতে হবে। আর আমি কিছু কিছু কাজ আগাই নিছি এই জন্য, আগে যেমন আমি মিড টার্মের ভাইবাটা খুব যত্ন সহকারে নিছি এই জন্য যে আমি যে একটা ভাইবা নিচ্ছি আমার কাছে এভিডেন্স আছে, রেকর্ড আছে। সো আমি একটা অথরিটিকে বলতে পারবো যে আমি তো আমার স্টুডেন্ট ভাইবা দিয়েছে একবার। সো আমি তাদেরকে বিভিন্ন ভাবে জানি, আমি তাদেরকে ভাইবার মাধ্যমে জানি, অ্যাসাইনমেন্টের মাধ্যমে বড় সরো ভাইবা নিছেন স্যার, অনেক সময় নিয়ে ভাইবা নিছেন। তো এই জন্য আমি আর এটা আপনাদেরকে ডবল প্যান্ডামিক করলাম না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা দোয়া করতেছি সবাই আপনার জন্য স্যার। আল্লাহ আপনার ভালো রাখুন স্যার। আচ্ছা, আমরা প্রাইমারি কিতে ছিলাম, ঠিক আছে? এখন আমরা একটু ফরেন কিতে যাব, ক্লিয়ার? তো আমি যদি 25টা কোশ্চেনের কথা চিন্তা করি তাহলে একটু খেয়াল করে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 দেখছেন মিলানো আছে, দেখছেন? জি স্যার। তো তার মানে আমি যদি 25টা
25টা কোশ্চেন করি তাহলে এখানেই 25টা কোশ্চেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই 3টা কোশ্চেন বা কিংবা 4টা কোশ্চেন হয়তো বা একটু ইয়েতে কোশ্চেন থাকবে, ইন্টেলেকচুয়াল কোশ্চেন থাকবে, কিন্তু রিমেনিং মানে আপনার এক্সামের 90% কোশ্চেন আপনার সামনেই পাবেন। আচ্ছা, এখন পড়াশোনা মানে একটু পড়লে আপনি অ্যান্সার করতে পারবেন। তো আমরা যদি এখন ফরেন কিটা একটু দেখি, ফরেন কি আমরা দেখব আমাদের এই ডকুমেন্ট থেকে। ফরেন এফ 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 সিরিয়ালে থাকবে ফরেন, এটা কি ফরেন কি, ফরেন কির অনেকগুলো পিডিএফ আছে, তো আমাদের এতগুলো দরকার নেই, আমরা মেইন ফরেন কিটা ওপেন করি। এটা ফরেন কি, তাহলে আমরা যদি ফরেন কিটা পড়ি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে a foreign key means that the values in one table must also appear in another table. টেবিল। হ্যাঁ, তো that means a foreign key means that a value in one table must also appear in must তার মানে আমি যদি কোনো ফরেন কি টেবিলের ফরেন কির উপরে বসে থাকি, যেমন আমি একটা রেজাল্ট টেবিলে স্টুডেন্ট আইডিটা ফরেন কি, তো আমি যখন স্টুডেন্ট আইডি ফরেন কি কলামে ভ্যালুটা লিখবো, এটা অ্যানাদার টেবিলে থাকতে হবে, দ্যাট মিনস প্রাইমারি কি টেবিলের প্রাইমারি কি কলামে অবশ্যই থাকতে হবে। তো এইটাই হচ্ছে রেফারেন্স টেবিল বা প্রাইমারি কি টেবিল। তাহলে এতটুকু আমাদের জানা, আমাদের বোঝাটা। আর এখানে বোল্ড কালার একটা আছে, দ্য রেফারেন্স টেবিল ইজ কল্ড প্যারেন্ট টেবিল, হোয়াইল প্যারেন্ট টেবিল মানে কিন্তু প্রাইমারি কি টেবিল, ঠিক আছে, হোয়াইল দ্য আদার টেবিল উইথ দ্য ফরেন কি ইজ কল্ড চাইল্ড টেবিল। এটা আমি কিন্তু একটু আগে ওই কথাটা মুখ দিয়ে বের করছি। তো এই যে এটা আপনার জানা হয়ে গেল, সমস্যা নাই। এরপরে আপনি একটু কোডের দিকে তাকান যে কোডটা কিভাবে হয়। ফরেন কি ইউজিং ক্রিয়েট টেবিল স্টেটমেন্টের মাধ্যমে ফরেন কি হয়, আর ফরেন কি হয় হচ্ছে অল্টারের মাধ্যমে ফরেন কি হয়। তার মানে প্রাইমারি কি এবং ফরেন কি দুটোই একইভাবে হয়। টেবিল তৈরি করার সময় ক্রিয়েট টেবিল কমান্ডের সময় হয় অথবা অল্টার করার সময় হয়। আচ্ছা, তাহলে আমরা প্রাইমারি কি এবং ফরেন কি একটা কাজ আমরা এরকম করতে পারি, সেটা হচ্ছে যে দুটোই একই টাইপের কোশ্চেন, যেহেতু টিচার একটু চেঞ্জ করতেই পারে। সেটা হচ্ছে যেমন ধরেন 9 নম্বর আমরা বললাম যে এভাবে বললাম অল্টার টেবিল প্রোডাক্ট অ্যাড কনস্ট্যান্টের নাম মানে একটা ভেরিয়েবল, ফরেন কি, সাপ্লায়ার আইডি সাপ্লায়ার নেম, মানে এই দুটো মিলে ফরেন কি হয়েছে। ওকে ফাইন, আমি একটু ইজি করি, একটা মিলে ফরেন কি হয়েছে সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার টেবিলে সাপ্লায়ার আইডি, এটা হচ্ছে রেফারেন্স। একটা খুব সুন্দরভাবে এটা তাকান, আমরা যে একটা লাইন পড়লাম সে একটা লাইন থেকে একটা কোশ্চেনের উত্তর আমরা দিতে পারবো। আমরা দেখলাম, আমরা ওখানে পড়েছি যে অল্টার টেবিলের মাধ্যমে ফরেন কি অ্যাড করা যায় অথবা ক্রিয়েট টেবিল কমান্ডের মাধ্যমেও ফরেন কি অ্যাড করা যায়, ঠিক আছে। তাহলে আমি যদি কোশ্চেন করি এভাবে আপনাকে, alter the above alter key is correct to add a foreign key. অ্যান্সার হবে ইয়েস বাই নো। আমি খুব সহজেই বলবো ইয়েস, কারণ আমি একটু আগে একটা গল্প করেছি, প্রাইমারি কি এবং ফরেন কি অল্টার করে অ্যাড করা যায়। তাহলে আমি এই কোশ্চেনের উত্তর কিন্তু দিতে পারতেছি। আবার আমি কোশ্চেনটা এভাবে করতে পারি, দা which is the parent table in the above code. আচ্ছা, আমি এটা একজনকে একটু কোশ্চেন করি, যেমন ধরেন আমরা তো একটু আগে আলোচনা করলাম নজরুল ইসলাম সিদ্দিক সাহেব, আপনি বলেন। আমরা একটু আগে যে গল্প করলাম যে আমরা অল্টার করেও প্রাইমারি কি ফরেন কি দুটো অ্যাড করতে পারি, আমরা ক্রিয়েট টেবিলের সময় করতে পারি।
ফরেন কি টেবিলে সাধারণত এমন ডাটা থাকে যে ডাটাগুলো ওই কলামের মধ্যে যে ডাটাগুলো থাকে সেগুলো অবশ্যই মাস্ট অ্যাপিয়ার ইন অ্যানাদার টেবিল। তো আমরা ওই সময় একটা কথা বলেছিলাম যে ওই অ্যানাদার টেবিল ওইটা প্যারেন্ট টেবিল না চাইল্ড টেবিল এরকম একটা কথা বলেছিলাম। তো আমি যদি এখন কোশ্চেন করি হুইচ ইজ দ্য প্যারেন্ট টেবিল ইন দ্য অ্যাবভ কোড, এই কোডটার মধ্যে কোনটা প্যারেন্ট টেবিল আর কোনটা চাইল্ড টেবিল? দেখেন আমি আপনাকে একটা কমন সেন্স বলি, আপনার নাম নজরুল শিকদার, জি স্যার। সো আপনার মেয়ের নাম হতে পারে নাফিসা শিকদার। নাফিজা শিকদার, ক্লিয়ার? এই শিকদার কথাটা আপনার মেয়ে ইউজ করতে পারবে, কেন পারবে? কারণ শি ইজ আন্ডার এ প্যারেন্ট। প্যারেন্ট, জি স্যার। তাহলে আমার এই কমান্ডের মধ্যে কোনটা প্যারেন্ট টেবিল? যেমন আপনার মেয়ে কিন্তু আপনার শিকদার নামটা রেফারেন্স হিসেবে ইউজ করেছে, ঠিক জি আছে? স্যার, রেফারেন্স, জি স্যার। তাহলে এখানে প্যারেন্ট কোনটা হতে রেফারেন্স পারে? সাপ্লায়ার, যেটা রেফারেন্স। হ্যাঁ, এখানে প্যারেন্ট কি হতে পারে? সাপ্লায়ার, গুড। জি স্যার। মানে হচ্ছে এখানে প্যারেন্ট কি টেবিলটা কিন্তু হবে সাপ্লায়ার, মানে এখানে প্রাইমারি কি আছে? বাবার পরিচয়টা তার আসতেছে শিকদার থেকে। শিকদার থেকে। জি, তার মানে reference, আমার reference। হ্যাঁ, আমি যদি এইভাবে বলি প্যারেন্ট টেবিল, তাহলে আপনাকে বলতে হবে এটা সাপ্লায়ার। আমি যদি এখানে প্যারেন্ট শব্দটা তুলে দিয়ে প্রাইমারি কি টেবিল বলি, তাও হবে সাপ্লায়ার, সাপ্লায়ার, তাই না? জি স্যার। তাহলে আমাদের এই একটা পিডিএফ যদি আমি 5 মিনিট পড়ি, 5 মিনিট না 3 মিনিট পড়ি, তাহলে কিন্তু ধরতে পারবো। খেয়াল করছেন ব্যাপারটা? আর পড়বো স্যার, ইনশাআল্লাহ স্যার, আমি বুঝতে পারছি স্যার। এখন দেখেন এই কথাগুলোকে বোল্ড করা কেন? আমি কিন্তু এই নোটগুলা কিন্তু বানাইছি স্টুডেন্টের জন্য। বোল্ড করা মানে কি জানেন? আমি আপনাকে এটা তাকাইতে বলছি। এটা অরেঞ্জ কালার কেন? অরেঞ্জ কালারটা দেখেন, বাদ বাকি দেখেন এটা আর একটু গুরুত্ব বেশি। একটু গুরুত্ব বেশি। আপনার আর অন্য জিনিস লাইন বাই লাইন পড়ার দরকার নেই। আপনি তাকায় এই কাজটা করেন, ঠিক আছে? আগে তো পড়ার স্টাইলটা বুঝতাম না, এখন বুঝতেছি স্যার। আচ্ছা, এখন আমরা যাব নর্টাল ইজ ভেরি ইজি। এটা খুব ইজি, আমরা এতে যেতে পারি, চেক কনস্ট্যান্টে যেতে পারি, ঠিক আছে? চেক আর ইউনিক এটা দেখতে পারি। আমরা আমাদের স্টাডি পোর্টালে যাই, তারপরে এখানে আমরা ইউনিক কনস্ট্যান্টে ইউতে যাই। ইউতে গেলে আমরা ইউনিক খুঁজে পাবো, ইউনিক। Unique constant. A unique constant is a single field or combination of field that uniquely defines a record. ঠিক আছে? Some of the field can contain null values as long as the combination of values is unique. তার মানে দেখেন এখানেও কিন্তু একটা কথা আছে যে একটা ভ্যালু নাল কিন্তু ভ্যালু এটা ইউনিক হতে পারে, ঠিক আছে? একটা, বেশি না। তার মানে একটা স্পেস বার, একটা ফাঁকা ক্যারেক্টার, একটা নাল ভ্যালুজও একটা ইউনিক ভ্যালু হতে পারে। ইউনিক কনস্ট্যান্ট ইজ এ সিঙ্গেল ফিল্ড, আপনি বলতে চাচ্ছে ইউনিক কনস্ট্যান্ট ইজ এ সিঙ্গেল ফিল্ড or combination of field that uniquely defines a record. এই কথাটা যদি এই একটা লাইন থেকে যদি আমি একটা কোশ্চেন করি, প্রথম লাইনটা থেকে, ম্যাক্সিমাম কোশ্চেন আপনার প্রথম লাইন থেকেই হবে, ক্লিয়ার? সো আমি একটা কোশ্চেন ক্রিয়েট করি। The following records showing an attitude of unique constant, ঠিক আছে? আমি বললাম যে the following records are showing an attitude of unique constant, মানে নিচে রেকর্ডগুলা ইউনিক কনস্ট্যান্টের বিহেভিয়ার মানে বৈশিষ্ট্য দেখাচ্ছে, বললাম আপনাকে, ঠিক আছে? আপনি রেকর্ডগুলো দেখতেছেন, কি রেকর্ড? কারণ এতে দেখতেছেন এরকম যে ফর এক্সাম্পল আপনার আইডি, সরি রোল নম্বর না, ফর এক্সাম্পল নাহিদ ঢাকা, বি নম্বর নাহিদ গাজীপুর, সি নম্বর
আসমা ঢাকা 2 নম্বর, রনি কুমিল্লা। ক্লিয়ার? এখানে 4টি রেকর্ড দেওয়া হয়েছে। প্রথম অংশটি হচ্ছে নাম, তারপরে অংশটি হচ্ছে একটা প্লেস। এক্সামে এত ঘটা করে আমি লিখবো না যে প্রথম অংশটি নাম, তারপরে অংশটি প্লেস। যে লাইনের লোক সেই লাইনের লোক এটা বুঝে যে এটা কি লেখা আছে। একটা ডাক্তারের হাতের লেখা একটা ডিসপেন্সারি ঠিকই বোঝে। তো এরকম ডাটাবেজের স্টুডেন্ট ডাটাবেজের বিনিয়োগ বোঝে যে এটা একটা কলাম, এটা একটা কলাম। ঠিক আছে, অন্য কারো বোঝার দরকার নেই, আপনারা বুঝলেই হলো। তো দেখেন এখানে নাহিদ নামে 2টো ব্যক্তি আছে, কিন্তু আপনি বলতে পারতেন যে স্যার এটা তো ইউনিক কনস্ট্যান্ট না, একই নামে 2টা লোক কিভাবে ঢুকলো। কিন্তু দেখেন দিস ইজ এ কম্বাইন্ড ফিল্ড, নাহিদ এন্ড ঢাকা। সো নাহিদ গাজীপুর, আসমা ঢাকা, রনি কুমিল্লা। সো এটা একদম টোটালি ইউনিক, কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা 2 জায়গায় আছে। ঢাকা ডাবল আর নাহিদ ডাবল। নাহিদ ডাবল। সো আপনার মাথার মধ্যে এখন কনফিউশন তৈরি হয়ে গেল, কি করা যায়। জি স্যার। কিন্তু স্যার রনি কুমিল্লা তো স্যার ইউনিক। রনি কুমিল্লা ইউনিক। এখন কোশ্চেনটা হচ্ছে দ্য ফলোইং রেকর্ডস মানে সবগুলো রেকর্ডস। আমি কিন্তু বলিনি হুইচ রেকর্ড, আমি বলেছি দ্য ফলোইং রেকর্ডস, মানে একটা রেকর্ড, 2টা রেকর্ড, 3টা রেকর্ড, 4 অল রেকর্ডস shows an attitude of unique constant. এখন এটা কিভাবে একটা ইউনিক কনস্ট্যান্টের অ্যাটিটিউড প্রকাশ করলো এটা আপনি কিন্তু বুঝতে পারছেন না, কারণ এটা একটা নাম দিয়ে ইউনিক করলেও হয় না, আবার সিটি দিয়ে ইউনিক করলেও হয় না। সো আপনার অ্যান্সার হবে নো, y/n নো। বাট আমি যদি কোশ্চেনটা এভাবে করি, দ্য ফলোইং records shows an attitude of unique constant, আমি আপনাকে একটু ইজি করে দেই। দেখেন an unique constant is a single field or combination of field. ওকে, তাহলে আমি যদি কোশ্চেনটা এভাবে করি, the following records shows an attitude of unique constant with combined field, তাহলে ওসমান বলেন তো অ্যান্সারটা কি হবে? ওসমান, কি আছে লাইনে, যে কোনো একজন বলেন। ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? শোনা যাচ্ছে স্যার। না স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা এই ওসমান নাই হয়ে গেছে না। এখন দেখেন আমি কিন্তু একটু চেঞ্জ করছি, আমি বলছি দ্য ফলোইং রেকর্ড শোজ অ্যান অ্যাটিটিউড অফ ইউনিক কনস্ট্যান্ট উইথ কম্বাইন্ড ফিল্ড। মানে কম্বাইন্ডলি তুমি চিন্তা করে দেখো যে ফলোইং রেকর্ড গুলা নাহিদ স্যার ইয়েস হবে স্যার, এটা এই যে ইয়েস হবে, এটা ইয়েস হবে। কারণ কি আমি বললাম না যে কম্বাইন অথবা সিঙ্গেল ফিল্ডে যদি বলতাম তাহলে এটা কোনোটাই ইউনিক হয় না। ঠিক আছে, মানে আমি তো একটা ডাটাবেজে তো এই নামগুলো একটা কলামে আছে অথবা সিটিগুলো একটা কলামে আছে, তাহলে নামের ফিল্ডের উপরে যদি আমি ইউনিক দেই, নাহিদ 2 বার আসছে, সো এটা ইউনিক হয় না। আবার সিটি কলামের উপরে যদি দেই তাহলে ঢাকা 2 বার আসছে, সো এটা ইউনিক হয় না। সো প্রথম কোশ্চেনটা এটা অ্যান্সার হবে নো। বাট এখন যদি আমি একটু ঘুরে বলি যে অ্যাটিটিউড অফ ইউনিক কনস্ট্যান্ট উইথ কম্বাইন্ড ফিল্ড, তাহলে স্যার ইয়েস, অবশ্যই ইয়েস। কারণ নাহিদ ঢাকা আর কোথাও নাই, নাহিদ গাজীপুর আছে, আসমা ঢাকা কোথাও নাই, রনি কুমিল্লাও কোথাও নেই। সো রেকর্ডস মানে এ থেকে ডি পর্যন্ত সবগুলা রেকর্ড মিলে এটা বোঝা যায় যে এটা একটা হ্যাঁ কম্বাইনলি এটা ইউনিক কনস্ট্যান্টেরই টেবিল। সো অ্যান্সার হবে ইয়েস।
তবে এখন আমি যে কোশ্চেন গুলো এবং অ্যান্সার গুলো একটু ছোট করে লিখতেছি তো ক্লাস টাইমে। স্যার, আমি কথা বলছি, হয়তো শুনতে পারেন নাই স্যার, নেট সমস্যার কারণে। ও আচ্ছা, আমি তো এখন এই যে ক্লাস টাইমে কোশ্চেন লিখতেছি তো একটু ছোট লিখি, এক্সামে কিন্তু কোশ্চেন আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে এবং আরো সুন্দর হবে, ঠিক আছে? ছোট্ট একটা রিকোয়ারমেন্ট ছিল স্যার। হ্যাঁ বলেন। থ্যাংক ইউ স্যার। স্যার এই নোটপ্যাডটা স্যার একটু সেভ করে রাখেন স্যার, দরকার আছে আমাদের পরের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, যদিও ভিডিওতে থাকবে আমি এটা দিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার, তারপর নোটপ্যাডটা লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখানে আমরা একটু এখানে স্যার তাহলে দুইটা কোশ্চেন হলো স্যার। হ্যাঁ দুটো কোশ্চেন হলো, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো কোশ্চেন বানানো যায়, ঠিক আছে? তো এটা আমরা একটা দুটো কোশ্চেন আমরা চিন্তা করে দেখতে পারি যে এটাকে আমি এইভাবে করতে পারি উইথ কম্বাইন্ড ফিল্ড, আর এটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম, তাহলে আপনারা বুঝবেন যে আমি যদি এটাকে না দিতাম তাহলে কি হতো। উইথ কম্বাইন্ড ফিল্ডটা বাদ দিলে কিন্তু এটা নো অ্যান্সার হবে, আর উইথ কম্বাইন্ড ফিল্ড এই শব্দটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু ইয়েস অ্যান্সার হবে। আচ্ছা, কেন ইয়েস অ্যান্সার হবে? দেখেন এই এক লাইনের মধ্যে সব ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার আর বেশি ভিতরে যাওয়ার দরকার নেই। হ্যালো, আমি ক্লাসে আছি, পরে কথা বলেন। আপনার ক্লাস আধা ঘন্টা পরে ফোন, 1 ঘন্টা পরে ফোন। আচ্ছা, তাহলে এখানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিক কনস্ট্যান্ট এন্ড প্রাইমারি কি? সো আমরা প্রাইমারি কি বলতে পারি, নন অফ দ্য ফিল্ড আর পার্ট অফ প্রাইমারি কি ক্যান কন্টেইন নাল ভ্যালু। মানে প্রাইমারি কি ব্যাপারটা হচ্ছে নন অফ দ্য ফিল্ড দ্যাট আর পার্ট অফ দ্য প্রাইমারি কি ক্যান কন্টেইন নাল ভ্যালু। প্রাইমারি কির সাথে সম্পর্কিত আছে এমন কোনো ফিল্ড নাল ভ্যালু কন্টেইন করতে পারে না, এটা বলতেছে। ওকে, এখানে বলতেছে some of the field are part of the unique constant can contain null values. আচ্ছা, এটা এখানে একটু আমার লেখাতে ভুল হয়েছে। অ্যাকচুয়ালি একটা ভ্যালু প্রাইমারি কি নিবে, বাট একটা নাল নিবে, বাদ বাকিগুলো নিবে না, ঠিক আছে? ইংলিশটা একটু ভুল হয়েছে। আমি এটাতে এতদিন ধরে এখানে আছে, আমি খেয়ালই করিনি যে আমি এটা ভুল ইংলিশ লিখছি, ঠিক আছে? তো যাই হোক, আজকে এটা ঠিক করব। তো আমরা এটা বলতে পারি যে প্রাইমারি কি, আমি আপনাকে একটা খুব ইজিলি ভাবে বোঝাই। প্রাইমারি কি ও হচ্ছে ইউনিক কি, ইউনিক কি ও হচ্ছে ইউনিক কি। কিরকম? আমি যদি এরকম একটা ডাটা সেট চিন্তা করি যে প্রথম কলামটা হচ্ছে নাম, এই নামের উপরে যদি প্রাইমারি কি দিতাম তাহলে অবশ্যই দুইবার নাহিদ লেখা যেত না। ইউনিক কির ক্যারেক্টারটাও তাই, আমি যদি নামের উপরে ইউনিক কি দিতাম তাহলে দুইবার নাহিদ লেখা যেত না। তাহলে প্রাইমারি কি আর ইউনিক কির একই নেচার হলে তাহলে তাদের কাজ কি? অ্যাকচুয়ালি প্রাইমারি কি অন্য একটি টেবিলের সাথে রেফারেন্স হিসেবে কাজ করে, সে ফরেন কি হিসাবে ফরেন কিকে হেল্প করে, তারপরে সে জেনারেশন তৈরিতে হেল্প করে। প্রাইমারি কি ইউনিক কির মধ্যে একটা কথা সবসময় মুখের মধ্যে মনে রাখবেন, যে কোনো ভাবে মনে বলবেন, সেটা হচ্ছে প্রাইমারি কি এন্ড ইউনিক কি বোথ আর ইউনিক কি, বাট প্রাইমারি কি ক্যান মেক রিলেশন উইথ অ্যানাদার টেবিল এন্ড প্রাইমারি কি ইজ ইউজফুল to develop a relational database management system. That's all. আর কোনো কিছু পড়াশোনা জানার দরকার নেই, এটা দিয়ে চলবে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম একটা কমান্ড হচ্ছে, আমরা তো সবগুলো কমান্ড একটা করে দেখে রাখবো। সো ইউনিক কি কমান্ডটা আমাদের ফরজ, এই পুরো কোডটা আমরা এইভাবে তো দেখা দরকার নেই। ইউনিক কি কিভাবে হয়েছে, কনস্ট্যান্টের নাম, তারপরে ইউনিক সাপ্লাই আইডি। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যে মিস্টেকটা করে কোশ্চেনে, সেটা হচ্ছে, আমি একটা কোশ্চেন তৈরি করি এখানে 11, the following statement is correct to add a unique key to a column. এটা ইয়েস নো কোনটা হবে? তো স্টুডেন্ট যে ভুলটা করে, সে ভুলটা হচ্ছে, আমি যখন লিখলাম এভাবে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবলের নাম ইউকে, ইউনিক কি ব্র্যাকেটে দিলাম মোবাইল নাম্বার, ক্লিয়ার? এই মিস্টেকটা স্টুডেন্ট করে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে নো। কেন হবে নো সেটা বলি।
the following statement is correct to add a unique key to a column. Unique, foreign, primary, check, all are key. All are key মানে চাবি। কিসের চাবি? কনস্ট্যান্ট তৈরি করার চাবি। কিন্তু তার মানে এই না যে কমান্ডের মধ্যে ইউনিক কি হবে। কথা বোঝা গেছে? কমান্ডের মধ্যে শুধুমাত্র প্রাইমারি কি এবং ফরেন কি দুই জায়গায় কি শব্দটা আছে, আর কোনো জায়গায় নাই। তো সাধারণত এটা হচ্ছে অতীব মানে যখন কোশ্চিন তৈরি করা হয় এরকম যে খুবই টাফ, মানে লেভেল 1 লেভেলের কোশ্চিন, যে যেভাবেই হোক একটা ওইরকম একটা নিয়ম থাকে না যে স্টুডেন্ট যেন কোনো অবস্থাতেই 75% উপরে নাম্বার ক্যারি করতে না পারে, ইনস্ট্রাকশন, কিংবা 15% উপরে স্টুডেন্ট যেন A+ না পায়। যখন এই ধরনের ইনস্ট্রাকশন আসে তখন টিচাররা এই ধরনের ট্রিকি কোশ্চিন করে, যে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা আপনাকে ঠকানোর জন্যই করা হয়েছে। কারণ আপনার মাথার মধ্যে এটা কেন ঢুকবে যে ইউনিকের পরে কিটা থাকবে না? কারণ আপনি সবসময় পড়ে আসতেছেন there is a 6 types of constant, primary key, foreign key, unique key। এই যে কি শব্দটা বলে বলে আপনি অভ্যস্ত। সো যখন আপনি দেখবেন যে এরকম একটা কোশ্চিন করেছে, সোজা কোশ্চিন, কারণটা কি, তা বুঝবেন যে আপনি কোনো একটা কারণ মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে ইউনিক কি। এখন যেহেতু আমি বলেই ফেললাম আপনাকে, আপনারা এটা মাথার মধ্যে রাখেন, সবগুলা কনস্ট্যান্টের মধ্যে শুধু নট নাল, নাল, চেক আর ইউনিক, এটাতে কি শব্দটা ব্যবহার হয় না। কিংবা আপনি উল্টাটা ভাবতে পারেন, শুধু প্রাইমারি কি আর ফরেন কির মধ্যে কি শব্দটা আছে আর কোনো জায়গায় কি শব্দটা নাই। এটা মনে রাখলেও চলবে। কি মনে রাখবেন? প্রাইমারি কি এবং ফরেন কি, শুধু এই দুটা কনস্ট্যান্ট লেখার সময় কি শব্দটা লিখতে হয়, আর কখনোই কি শব্দ লিখতে হয় না। সব পড়াশোনা শেষ, এখনই বোঝা হয়ে গেল আমাদের। প্রাইমারি কি আর হলো স্যার ফরেন কি। ফরেন কি এছাড়া কখনোই কি শব্দ আমরা লিখি না, ঠিক আছে? তাহলে দেখেন এই যে কনস্ট্যান্ট পার্টটা পুরোটা আমরা বুঝে গেলাম, কিন্তু যে এই যে প্রাইমারি কি, ফরেন কি, আমি দেখেন আমি কিন্তু এই মুদ্রা দোষটা ত্যাগ করেছি, আমি কিন্তু কখনোই ইউনিক কি লিখি না। এই জন্য কারণ স্টুডেন্ট লাইফ থেকে আমি এই অভ্যাসটা তৈরি করে ফেলছি। বই পুস্তকে সব জায়গায় লেখা আছে ইউনিক কি, ঠিক আছে, কিন্তু ইউনিক কোড লেখার সময় কখনো ইউনিক কি লিখতে হয় না। তো এই জন্য এটা ব্যক্তিগতভাবে আমি অভ্যাসটা তৈরি করে নিয়েছি যে আমি কখনোই লেখাপড়া করার সময় ইউনিক কি লিখি না, কারণ আমার নিজেরও এটা মিস্টেক হয়। আপনাদের মধ্যে যারা ওসিপি সার্টিফাইড হতে চায়, মানে ওরাকল সার্টিফাইড হতে চায়, ইন্টারন্যাশনাল এক্সাম দিতে চায়, তারা এখন আমার যে কোশ্চিনটা আমি বলেছি এই ধরনের কোশ্চিন ফেস করবে। এই যে এই ধরনের যে ইউনিক কি, ইউনিক, তারা এইভাবে আটকানোর চেষ্টা করে, ঠিক আছে? আপনারা ওসিপি এক্সাম দিতে পারেন। আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই বাংলাদেশে বড় বড় গার্মেন্টসে ডিবিএতে জব করে, তারা খুব ভালো আছে, খুব শান্তিতে আছে, কারণ এই পদটাতে কম্পিটিশন কম। তো এটাতে ওরাকল সার্টিফাইড হতে হয় অথবা এমসিএসডি সার্টিফাইড হতে হয়, ঠিক আছে? আচ্ছা, ওইখানে এরকম এমসিকিউ কোশ্চেন আসে, আমি যেরকম এমসিকিউ কোশ্চেন করতেছি এরকমই আসে, তবে একটু লেয়ারটা হাই করা, মানে হালকা কঠিন করা আর কি। আচ্ছা, চেক কনস্ট্যান্ট। চেক কনস্ট্যান্ট খুব ইজি কনস্ট্যান্ট একটা। ম্যাক্সিমাম কোশ্চেন এরকম হতে পারে যে আমি এটা লিখেই দেখাই, যেমন ধরেন অল্টার টেবিল, একটা টেবিল এসটিডি, অ্যাড কনস্ট্যান্ট, আমি একটা কমপ্লিট কোড লিখতেছি আর কি। চেক চেক সিটি ইন ঢাকা, আমি কোশ্চেন করলাম the above code is there any syntax error? একদম কাছাকাছি করে দিলাম আপনাদেরকে, ঠিক আছে? কোশ্চেনটা কঠিন হতো যদি আমি বলতাম the above code is correct or not, বাট আমি আপনাকে একেবারে মানে ইজি করে দিচ্ছি সিনট্যাক্স এরর আছে কিনা, ঠিক আছে? আপনাকে বলতে হবে ইয়েস বাই নো, যে কোনো একটা। অ্যাকচুয়ালি কিভাবে বলবেন দেখেন, একটু হালকা কমন সেন্স ইমপ্লিমেন্ট করেন। অল্টার টেবিল স্টুডেন্ট কোড ঠিক আছে, টেবিলটা অল্টার করে কোনো কনস্ট্যান্ট অ্যাড করতে গেলে অ্যাড কমান্ড, অ্যাড কিওয়ার্ড দিতে হয়, সো অ্যাড দেওয়া আছে। কনস্ট্যান্ট এটা তো এটা ধ্রুব সত্য, এই বানানটা এইভাবেই লিখতে হয়। চেক কনস্ট্যান্টের নাম ঠিক আছে, কলামের নাম সিটি,
ইন হচ্ছে কিওয়ার্ড, ব্র্যাকেটের মধ্যে ঢাকা আর কুমিল্লা, মানে এই টেবিলে সিটি কলামে ঢাকা এবং কুমিল্লা ছাড়া কোনো সিটির নাম লেখা যাবে না। তাহলে আমি তো দেখতে পাচ্ছি না যে এখানে সিনট্যাক্স এরর কোথায়। একটু ভালো করে তাকিয়ে দেখেন, যদি পিডিএফটা পড়েন তাহলে ধরতে পারবেন পিডিএফ এ স্পষ্টভাবে বলে দেওয়া আছে ম্যাজেন্টা কালার দিয়ে যে সিটি হলে কিংবা যেটা নাম্বার ক্যারেক্টার নাম দিলে হবে ঢাকার, সেটা সিঙ্গেল কোডের মধ্যে দিতে হবে, ঠিক আছে? এখন দেখেন আমি আপনাকে কিভাবে হেল্প করব, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে বলে দেব, আমি কিন্তু এটা বলিনি ইজ দেয়ার এনি এরর। আমি যদি কোশ্চেনটা এটা করতাম তাহলে আপনার জন্য কঠিন ছিল। আমি কিন্তু আপনাকে আগিয়ে দিয়েছি কিভাবে সিনট্যাক্স এরর, মানে অ্যাকচুয়ালি কমান্ড ঠিক আছে, কোনো সিনট্যাক্সে প্রবলেম হয়েছে, ছোটখাটো প্রবলেম হয়েছে। আচ্ছা, এইটা যখন আমরা পড়বো তখন কোন বিষয়ে মনোযোগ দিব? যদি আমরা একটু তাকাই, সিতে গেলে আমরা চেক কনস্ট্যান্ট পাবো। প্রথম কোশ্চেনে তো স্যার এরর ছিল স্যার, না স্যার? হ্যাঁ, প্রথম কোশ্চেনে এরর ছিল, ওই যে সিনট্যাক্স এরর ছিল। হ্যাঁ, সিনট্যাক্স এরর ছিল। কেন? ওই যে আমি এখানে ভার্কারের সাইনটা দেইনি, সিঙ্গেল কোড দেইনি। ওটার অ্যানসার হলো স্যার ইয়েস। অ্যানসার হলো ইয়েস। এখন আসেন, আচ্ছা তাহলে আমি, যেহেতু আপনারা আবার ভিডিওতে দেখবেন প্যাচ লাগাতে পারেন, তাহলে আমি এই সিঙ্গেল কোডটা উঠিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার, এটা উঠাই দেন স্যার। এই অবস্থায় থাকলে এটা এরর, ক্লিয়ার? জি স্যার। আর তা না হলে কিন্তু এরর না। জি স্যার। আচ্ছা, আমরা যদি আমি যদি এখন ইয়েতে যাই, যেটাকে বলে চেক, আমরা সিরিয়ালে গেলে উপরে গেলেই চেক পাবো, আলফাবেটিক্যালি সব সিরিয়াল করা আছে চেক। দেখছেন আমার টিউটোরিয়ালটা কিভাবে তৈরি করা, সবগুলো কমান্ডের নামে নামো, ঠিক আছে? আমরা চেকে যাই, a check constant allows you to specify a condition on each row in a table. A check constant allows you to specify a condition on each row in a table. কি আসলে ব্যাপারটা? A check constant allows to specify a condition each row in a table. এটুকু ঠিক আছে। ওকে ফাইন, আমরা একটু সিনট্যাক্সের দিকে তাকাই। এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে চেক লেখে, বেশি দেখার দরকার নেই, চেকটা এভাবে লেখে বিটুইন এত এন্ড এত, তার মানে এটা নাম্বার হলে এভাবে লেখা যাবে বিটুইন অপারেটর দিয়ে চেক। তারপরে এটা কনস্ট্যান্ট লেখার পরে এটা ভেরিয়েবলের নাম, এটা আমরা জানি, চেক হচ্ছে কনস্ট্যান্টের নাম, তারপর ব্র্যাকেটের মধ্যে কলামের নাম বিটুইন এত এন্ড এত, এভাবে লেখে। আপনি ফাইনালি দেখলেন। তারপর একটু স্যাম্পল দেখেন, এখানে স্যাম্পল কি কোড আছে, চেক সাপ্লায়ার নেম ইন, এই দেখেন সিঙ্গেল কোডের মধ্যে দেওয়া আছে। এটা দুইটা স্যাম্পল আছে, দুইটা স্যাম্পল তাকালেন। তারপর কি চেক কনস্ট্যান্ট ম্যাজেন্টা কালার ড্রপ করা যায়, ভালো কথা, এনাবল করা যায়, তারপরে ডিসেবল করা যায়, ওকে ফাইন, এগুলো কোড দিয়ে করা যায়। এই যে দিস ইজ ইওর কনসেপ্ট, এই কনসেপ্টের উপরে আপনি গেলেন আর কোড দেখে আপনি বুঝলেন যে ওকে ফাইন, চেক কনস্ট্যান্ট আমরা কোনো একটা কলামকে চেক করার জন্য ব্যবহার করতে পারি, সেই কলামটার ভ্যালু চেক করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ভ্যালুটা সে ভার্কার হলে আমরা সিঙ্গেল কোড দিব, ইন অপারেটর থাকবে সামনে, ইন অপারেটর সুইটেবল অপারেটর। আর আমরা এখানে দেখতে পেলাম যে আরেকটা মডেল দেখতে পেলাম, সেটা হচ্ছে যে বিটুইন দিয়ে করেছে নাম্বারের ক্ষেত্রে, মানে রেঞ্জ দেওয়ার ক্ষেত্রে। এছাড়াও চেক কনস্ট্যান্ট নিয়ে অনেক পড়াশোনা করার আছে, অনেক কিছু প্যাচ আছে, বেশি প্যাচের মধ্যে যাওয়া দরকার নেই। আমরা যতটুকু টিউটোরিয়াল আমাদের সামনে আছে, যতটুকু আমাদের এই 8 দিনে পড়া সম্ভব আমরা ততটুকুই পড়বো, ঠিক আছে? তাহলে ততটুকুর মধ্যে যদি সহনীয় পর্যায়ে যদি পড়ি, তাহলে এই কোশ্চেনটা সহনীয় পর্যায়ের মধ্যেই পড়ে। কিন্তু এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কেউ ধরেনি, সেটা হচ্ছে ব্র্যাকেটটা বাদ দিচ্ছে, ঠিক আছে? তো এইরকম ব্র্যাকেট একটা বাদ গেলে এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ মেজর পার্ট গুলো ঠিক আছে, ঠিক আছে? এখন আসেন, আর ওই ব্র্যাকেট বাদ দিয়ে আমি আপনাকে এটা বলবো না যে এটা এরর আছে কিনা, ঠিক আছে?
জি স্যার। কারণ ওইটা হচ্ছে এ টাইপের কোশ্চেন, মানে আটকানো টাইপের কোশ্চেন। কোশ্চেন হবে পজিটিভ মাইন্ডে, স্টুডেন্ট করতে পারবে এরকম পজিটিভ মাইন্ডে কোশ্চেন, কোশ্চেনের মধ্যে কোনো নেগেটিভ সেন্স থাকবে না। তো আমরা এরকম করতে পারি যে এরকম আসতে পারে যে অল্টার টেবিল স্টুডেন্ট সিটি না দিয়ে আমি দিলাম আইডি between one in 10। তার মানে বোঝা যাচ্ছে, আমি বললাম যে স্টুডেন্ট টেবিলের আইডি কলামটা বিটুইন 1 and 10 এর মধ্যেই হতে হবে, এর বাইরে হবে না। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার এখানে ইন দিয়ে আপনি তো আমাদেরকে আটকাইলেন, বললেন যে এত ছোট একটা কারণে আমি তো ধরতে পারলাম না, আমি এটা ইয়েস বলে দিয়েছি, কিন্তু আসলে এটা তো নো হবে। দেখেন এখানে কেন বলা হলো, সেটা হচ্ছে যে বিটুইন আমরা অনেকবার পড়াশোনা করেছি, বিটুইন অপারেটরটা নিয়ে আমরা ক্লাস করেছি, ল্যাব করেছি, প্র্যাকটিস করেছি। আবার আমি সাজেশনের মধ্যে বিটুইন অপারেটরটা বসাই দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ধরাবাঁধা নিয়ম, বিটুইনের সাথে কখনো ইন হয় না, অ্যান্ড হয়। এই জন্য বিটুইনের ক্ষেত্রে আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে ও আচ্ছা স্যার এখানে বিটুইন লিখছে আবার ইন লিখছে, তার মানে এটার মধ্যে কোনো ঝামেলা আছে, ঠিক আছে? কারণ এটা মনে অবশ্যই রাখবেন, বিটুইন কখনোই বিটুইনের মধ্যে ইন হবে না, অ্যান্ড হবে। ধরেন আপনি কম্পিউটার প্রোগ্রামিং জানেন না, আপনি স্কুলও জানেন না, আপনি নর্মাল ইংলিশে কথা বলতেছেন, ঠিক আছে? নর্মাল ইংলিশে আমি আপনাকে বললাম যে আপনি 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমার সাথে দেখা করবেন, তাহলে এটার ইংলিশটা কি হচ্ছে, প্লিজ মিট উইথ মি বিটুইন 1 and 10 আগস্ট, এন্ড আসবে স্যার, অ্যান্ড আসবে। নর্মাল ইংলিশ, এটা ক্লাস 6 থেকে শুরু করে যদি আপনি অনার্স পর্যন্ত যান, একই ইংলিশই, ছোট বাচ্চারা ওই একই ইংলিশ, বিটুইনের সাথে কখনো ইন হয় না। সো এই বিটুইন লিখলে গ্রামাটিক্যালি অ্যান্ডই হয়। আমরা হাই লেভেল, এটা তো 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাতে কিন্তু ইংলিশ গ্রামারটাও কিন্তু মেনটেন করা হয়েছে। আচ্ছা, তো এটা মনে রাখার একটা টেকনিক, এই জন্য আমি বললাম যে এটা বিটুইন কি যেটা, স্যার ইয়েস হলো স্যার? হ্যাঁ এটা ইয়েস হবে। এখানে অ্যান্ড থাকলে নো হবে, আর অন্য কিছু থাকলে ইয়েস হবে। যেহেতু এখানে অ্যান্ড আছে তাহলে ইয়েস হবে। জি স্যার, ওকে, আন্ডারস্ট্যান্ড স্যার। আচ্ছা আমরা যাই আরো একটু দেখি, সেটা হচ্ছে যে ওকে ইনসার্ট ভ্যালুস। তো এটা খুবই পপুলার একটা কমান্ড, ঠিক আছে? এটা আমাদের স্টুডেন্ট, কোনো টেনশনের কোনো কারণ নাই, সবাই পারবে। ইনসার্ট ইনটু এসটিডি ভ্যালুস, আমি লিখলাম 1x, ওকে 1, x। 1 এর মধ্যে সিঙ্গেল কোড নাই কারণ এটা নাম্বার ডাটা টাইপ, x এর মধ্যে সিঙ্গেল কোড আছে কারণ এটা ভার্কার ডাটা টাইপ। ইটস ভেরি সিম্পল। ইনসার্ট ইনটু এসটিডি হচ্ছে টেবিলের নাম, ভ্যালুজ এত। আমি কোশ্চেন করতে পারি এভাবে, এগুলো ইজি কোশ্চেন বেশি হবে। আপনি তো আমি বলছি না যে 60 থেকে 70% you can attend easily without any thinking, শর্ট করে মিলি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবেন। আর কয়েকটা কোশ্চেন থাকবে, হ্যাঁ একটু মাথাটা ঘামাতে হবে, চিন্তা করতে হবে, ঠিক আছে? which are the name, না, how many column in the above table? আগের টেবিলে কয়টি কলাম আছে? আপনাকে অ্যান্সার দেওয়া হয়েছে 1 নম্বর, 2 নম্বর, 1 3 নম্বর। Not understandable. না বোঝার কি আছে? নট আন্ডারস্ট্যান্ডেবল এটা তো বলতেই পারবেন না, কারণ আমরা জানি যে ইনসার্টের মধ্যে যদি কলাম ফিক্সড করে দেওয়া হয় তাহলে বোঝাই যাচ্ছে যে টেবিলে কলামের নাম নাই, সরাসরি ভ্যালু দেওয়া হয়েছে। তার মানে এটা প্রথম জায়গায় যাবে, এটা দ্বিতীয় জায়গায় যাবে, তৃতীয় জায়গা, চতুর্থ জায়গা বলে কিছু নাই, কারণ এই টেবিলে দুটাই কলাম আছে। কোন একটা টেবিলে এভাবে কোড লেখে আমরা কি পারছিলাম যে 4টা কলাম আছে, 2টা ভ্যালুতে পাঠাতে পারছি? পারি নাই। সো আমরা ইনসার্ট কমান্ডটা যখন দেখবো তখন আমরা ক্লিয়ার হয়ে যাব যে আমাকে এনে অ্যান্সারটা টুই করতে হবে। আমি যদি বলি হুইচ ইজ দ্য নেম অফ দ্য টেবিল, অবশ্যই এসটিডি লিখতে হবে, ঠিক আছে? কি টেবিল স্যার?
টেবিলের নাম এসটিডি, স্টুডেন্ট, এই যে এসটিডি, দেখে বোঝা যাচ্ছে এটা এসটিডি, ঠিক আছে। এখন এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা একটু ডিফিকাল্ট হতে পারে, যে the above syntax is correct or not, yes by no। আপনি কনফিউশনে পড়ে যেতে পারেন যে এখানে কোনো সিনট্যাক্স এরর আছে কিনা। স্যার তো নো স্যার। নো, কনফিউশনে পড়তে কিভাবে, আমি কোনো কারণে এই ইনপুটটা বাদ দিয়ে দিয়েছি কোশ্চেনে, ঠিক আছে, ইনসার্ট এসটিডি ভ্যালুস, আপনি খেয়াল করলেন না, আপনি চিন্তা করলেন কমান্ডের নাম মেবি ইনসার্ট, তো আপনি এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই, কারণ আপনি যখন ইনসার্ট কমান্ড একবার দেখবেন তাহলে ইনসার্ট ইনটু টেবিলের নাম ভ্যালুস লিখে ফিল্ডের নাম থাকে, এটা আপনার কিন্তু মাথার মধ্যে সেট হয়ে যাবে। আচ্ছা, কোনো কারণে এটা একটু মিস্টেক হতেই পারে, ওকে ফাইন, এটা একটা প্রবলেম হতে পারে। আর এটা কিন্তু মাফ নাই, আমি এইভাবে দিয়ে বলেছি ইনসার্ট ইনটু এসটিডি, এটা ভ্যালুস, the above command is correct or not, আপনি সুন্দর করে বলে দিলেন কারেক্ট, এটা -1 হওয়া উচিত নাম্বার, ঠিক আছে, কারণ এটা বুঝাই যাচ্ছে যে কমান্ডই নাই। ইনসার্ট ইনটু স্টেডি ভ্যালুজ একটা বড় শব্দ, কিওয়ার্ডই এখানে নাই, তারপর এটা সহজে চোখে পড়বে। তো এই ধরনের ভুল করা যাবে না, তবে এই ধরনের ভুল ইনটু একটা ছোট্ট একটা শব্দ, এটা নাই হয়ে গেছে, এটা চোখে মিস্টেক হতে পারে, তবে এই ধরনের কোশ্চেন মেবি আমি দিব না। তো ইনসার্ট কমান্ডটা যখন আমরা স্টাডি করব তখন কিন্তু আমরা এখানে দেখতেই পাবো যে ইনসার্টটা আমি একটু ওপেন করেই দেখাই। ইনসার্ট আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট, insert statement allows you to insert a single record or multiple records into a table, okay fine, গেল। এটা সেন্টেন্স কি, ইনসার্ট ইনটু, মানে বড় হাতের লেখাগুলো কিন্তু কমান্ড, সো ইনটু ইজ এ কমান্ড, ইনসার্ট ইজ এ কমান্ড। সাপ্লায়ার এখানে আমি যা ইচ্ছা তাই দিতে পারি, এখানে আমি কলামের নামগুলো দিয়ে দিতে পারি, এটা একটা স্টাইল। ভ্যালুস, ভ্যালু, তাহলে ভ্যালুস বড় হাতের আছে, সো এটা একটা কিওয়ার্ড, মানে এটা কমান্ড, এটা বাদ দেওয়া যাবে না। তো আমি এটা দেখলাম, দেখার আমার আইডিয়া হয়ে গেল, ওকে ফাইন, এভাবে দেওয়া যায়, তাহলে এইভাবেও দেওয়া যায়, মানে কপি করেও দেওয়া যায়, ওকে ফাইন, একটু দেখলেন, এত লাইন বাই লাইন পড়া দরকার নেই। এখন আসেন এখানে আপনি যে জিনিসটা দেখলেন এই মাত্র, আর আমরা যেবার প্র্যাকটিস করেছি, আমাদের একটু পার্থক্য দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে সাপ্লায়ার টেবিলে কলাম নামগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন যদি কোনো কারণে ঠকানোর জন্য কোশ্চেন করা হয়, তাহলে কোশ্চেন গুলো একটু টাফ যদি করা হয়, তাহলে এভাবে করা হতে পারে। কিরকম, এটা কোশ্চেন দিয়ে দেওয়া হলো 11, ইনসার্ট ইনটু সাপ্লায়ার, সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার নেম, ভ্যালুজে দেওয়া হলো সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার নেম, কমা দিয়ে একটা ঝামেলা বেঁধে দেওয়া হলো। কোশ্চেন আরো বেশি হয়েছে স্যার। তাহলে ইয়েস বাই নো কোনটা হবে, এটা অবশ্যই নো হবে। কেন হবে, যে ইনসার্ট ইনটু এটা ঠিক আছে, এটা আইডিয়া নেম তো বলে দিবেন। হ্যাঁ আমি ফিক্সড করে দিয়েছি, তাহলে এখানে তিনটা আসলো কিভাবে, সো এটা এরর দিবে, এটা অবশ্যই নো হবে। জি স্যার। আপনাদের এই টাইপের সরল কোশ্চেন আসবে, ক্লিয়ার। তবে এই যে ইনটু টিটু বাদ দিয়ে যে ডিফিকাল্ট লেভেলের লেয়ার 4 লেয়ারের কোশ্চেন আসবে না, এটা পুরো এক্সামের মধ্যে 3টা 4টা থাকতে পারে, 90% এরকম। স্যার লাস্ট কোশ্চেনটা যদি আপনি যদি স্যার ওই জায়গায় আইডি আর নেমটা যদি ডিক্লেয়ার করে না দিতেন, তাহলে তো স্যার এটা ইয়েস হতো, তাই না? ইয়েস, এই যে আপনি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কে বললেন যে এখন? স্যার সাইদুল। হ্যাঁ, আর ইওর কনসেপ্ট ইজ ক্লিয়ার। যদি আমি এটা না দিতাম তাহলে কারো বাবার ক্ষমতা নেই বলা যে এটা ভুল আছে। কেন ভুল আছে? কলামে মেবি কলাম 3টাই, মেবি কলাম 3টাই। আচ্ছা, স্যার এখানে সিঙ্গেল কোড দিয়েছে নাম্বারের মধ্যে, দিতেই পারে, কারণ উনি ভার্কার মানে তো নাম্বারও, ভার্কার মানে তার মধ্যে যে কোনো জিনিস লেখা যায়, কিন্তু নাম্বার মানে এর মধ্যে ভার্কার লেখা যায় না, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে সিঙ্গেল কোড দিইনি, বাট এটা নাম্বার, এটা উপর সিঙ্গেল কোড নাই, কিন্তু এখানে 1 2 3 4 লেখা আছে। তাহলে নিউমেরিক লেখা আছে কিন্তু সিঙ্গেল কোড দেয়নি, এটা আপনার কাছে ন্যাচারাল মনে হতে পারে, এটাও ন্যাচারাল, কিন্তু এটা কিন্তু একটু আনন্যাচারাল মনে হতে পারে, যে সিঙ্গেল কোড আবার নাম্বারের উপরে সিঙ্গেল কোড কেন, এটা কি ভুল? না, ভুল না।
অ্যাকচুয়ালি বাস্তবে ডাটাবেজের কলামটা ভার্কার ডাটা টাইপ। আমি এই জন্য সিঙ্গেল কোড দিয়েছি। আমি তো এখানে এই কথাটা লিখতে পারতাম A01871। ভার্কার ডাটা টাইপ মানে সিঙ্গেল কোড হবে। এখন ভার্কার মানে আমি 0 থেকে 9, A থেকে Z এবং কিবোর্ডের যে কোনো স্পেশাল ক্যারেক্টার টাইপ করতে পারি। ফর এক্সাম্পল আমি এটা টাইপ করতেই পারি। ভার্কার মানে সবকিছু, এনি ক্যারেক্টার। এখন একটু ভালো লাগতেছে আমার যে আপনারা তো দেখি কিছু বুঝতেছেন। আচ্ছা, আমরা আরেকটু আলোচনায় যেতে পারি। ইনসার্ট ইজ গুড, সিলেক্ট কমান্ড ইজ ভেরি গুড, এটা দরকার নেই। এখানে দেখেন সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, এগুলো থেকে আমরা যদি একটা প্যাটার্ন স্টাডি করি তাহলে আমাদের 5টা প্যাটার্ন হয়ে যাবে। ঠিক আছে, কিরকম? আমি যদি এগ্রিগেট ফাংশনের কাছে যাই সাম, তাহলে আমি সাম খুঁজি, সাম সাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমান্ডের পাশে এক্সপ্রেশন লেখা আছে। এক্সপ্রেশন ফ্রম টেবিলস হায়ার প্রেডিকেট, প্রেডিকেট মানে হচ্ছে কলামের নাম, শর্ত। তাই না, আমরা একটা বাস্তব দেখি। বাস্তব উদাহরণটা হচ্ছে সিলেক্ট সাম অফ স্যালারি অ্যাজ টোটাল স্যালারি, মানে এটা কলামের নাম দেখাবে, অ্যাজ এটা কোনো ব্যাপার না। তো আমি বলি হায়ার স্যালারি গ্রেটার দেন 25,000, এরকম একটা শর্ত দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগ্রিগেট ফাংশন লেখার পরে কলামের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে কলামের নাম দিতে হয়। ঠিক আছে, এবং এখানে খেয়াল করে দেখেন এখানে এমন কোনো কলামের নাম লেখা নাই যেটা এগ্রিগেট ফাংশনের সাথে না। যেমন স্যালারি লেখা আছে একটা কলামের নাম, কিন্তু সাথে এগ্রিগেট ফাংশন আছে। আবার একটা এক্সাম্পল দিই, যাই লেখা থাকুক না কেন এখানে কিন্তু এগ্রিগেট ফাংশনে ছাড়া, মানে সামের কলাম ছাড়া অন্য কোনো কলাম নাই। তাহলে আমি এটা যদি আইডিয়া করতে পারি এরকম যে আমি যদি একটা টেবিল থেকে একটা টেবিল থেকে ডাটা দেখতে চাই, তাহলে আমি লিখতে পারি সিলেক্ট ইএমপি আইডি, স্যালারি ফ্রম ইএমপি। এই কোশ্চেনটা কারেক্ট, সো অ্যান্সার ইজ ইয়েস। কেন অ্যান্সার ইয়েস? অ্যান্সার আমি ওয়াই লিখে রাখলাম, ইয়েস। কারণ সিলেক্ট একটা কমান্ড যার পাশে কলামের নাম দেওয়া যায়। আমি এখানে কয়টা কলাম দেখতে চেয়েছি? 2টা কলাম দেখতে চেয়েছি, সো অ্যান্সার ইয়েস। আমি এটাও দিয়ে বলতে পারি যে দ্য অ্যাবভ কোয়েরি ইজ কারেক্ট অর নট, অবশ্যই কারেক্ট, কারণ এখানে জটিলতার কিছু নাই। আবার দেখেন আমি যদি এটা বলি সিলেক্ট স্টার, মানে সবগুলো কলাম দেখাও ফ্রম ইএমপি টেবিল, এটাও অ্যান্সার কারেক্ট। বাট আমি যদি এটা বলি 13 নম্বর, এটা 14 নম্বর, যদি এটা বলি সিলেক্ট, কোন কলামের নাম দিলাম না, স্টার দিলাম না, ফ্রম ইএমপি, তাহলে এটা মারাত্মকভাবে একটা সিনট্যাক্স এরর, এটা হবে নো। এখন আমি যদি এভাবে বলি এগ্রিগেট ফাংশনে ঢুকে গেলাম আপনাদের বোঝানোর জন্য, 15 সিলেক্ট ইএমপি আইডি সাম অফ স্যালারি ফ্রম ইএমপি, অ্যান্সার স্ট্রিক্টলি হবে নো। কেন নো হবে? আমরা পিডিএফটা দিকে একটু যদি তাকাই, একটা স্যাম্পল কোয়েরির দিকে, বেশি পড়াশোনা করার দরকার নেই। দেখেন সিলেক্টের পরে এগ্রিগেট ফাংশন যার উপরে ইমপ্লিমেন্ট করা হয়েছে সে ছাড়া আর কোনো বান্দা এখানে নাই, অন্য কোনো কলাম নাই। দ্যাট মিনস এগ্রিগেট ফাংশনের ব্যবহার খুবই ইজি, কিন্তু তাকাইলে একটু মিস্টেক হয়ে যায়। ভালো করে দেখেন কোনো এক্সাম্পলের মধ্যেই সামের সাথে কোনো বাড়তি কোনো কলামের নাম নাই। যদি বাড়তি কোনো কলামের নাম থাকে তাহলে কলামটা, কোয়েরিটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এসে চেঞ্জ হয়ে গেছে। এই যে এক্সাম্পল ইউজিং গ্রুপ বাই, মানে ম্যাজেন্ডা কালারের কাছে এসে কোনো একটা ঘটনা ঘটেছে। যেমন আমি কখনোই এইটা লিখতে পারবো না সিলেক্ট করো এমপ্লয়ি আইডি এবং সাম অফ স্যালারি,
সাম অফ স্যালারি ইএমপি টেবিল থেকে কোন এমপ্লয়ি আইডি সিলেক্ট সাম করবে। সো এটা কমন সেন্স থেকেও বোঝা যাচ্ছে যে এটার মধ্যে গ্রহণযোগ্যতা নাই। আমাকে লিখতে হবে সিলেক্ট সাম অফ স্যালারি ফ্রম ইএমপি। ইএমপি টেবিলে সব স্যালারি সে সাম করে দেবে, ঠিক আছে। আমরা এটা বলতে পারি যে এটা 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 আমি ভুলটা লিখে রাখি, সিলেক্ট ইএমপি আইডি কমা সাম, এটা হচ্ছে নো। কারেক্ট কোনটা? কারেক্ট হচ্ছে এটা। এখানে বড় জোর আমরা এটা করতে পারি, হোয়ার সাম লেস দেন ইকুয়াল টু 2000। এই হোয়ারের মতো দেখেন এমন কোন কলামের নাম দেয়নি, যেটা এগ্রিগেট ফাংশনের সাথে জড়িত না। তার মানে বোঝা যাচ্ছে যে আমি কোনো এগ্রিগেট ফাংশন ইউজ করলে আমি বাধ্য হয়ে যাই ওই কলামের নামটাই দিতে। এখন এটার মধ্যে তো বিস্তর পড়াশোনা আছে, বাট ভেরি কমন সেন্স ভাষা পড়াশোনা, যেটা কোয়েরি দেখলে বোঝা যায় যে একটা শার্টের কলার থাকে, বাটন থাকে, তাই না? তো আমরা এগ্রিগেট ফাংশনে কোয়েরি দেখলেই বুঝতে পারতেছি যে যে কলামের উপরে এগ্রিগেট ফাংশন ব্যবহার করা হয়েছে, যে এগ্রিগেট ফাংশনই হোক, সাম হোক, ম্যাক্সিমাম হোক আর মিনিমাম হোক, ওই কলাম নামের পাশে অন্য কোনো কলাম থাকে না। আর হোয়ার ক্লোজে ওই কলামের নামটাই থাকে, মানে শর্ততে ওই কলামের নামটাই থাকে। যদি আমার লাগে তাহলে কি হবে? এটা এই কলাম, এটা হচ্ছে ইয়েস। যদি আমার লাগে তাহলে এরকম হবে। যদি লাগে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি সাম অফ স্যালারি ফ্রম ইএমপি। যদি আমি এই কাজটা করি তাহলে আমি বাধ্য হচ্ছে এই কাজটা করতে। গ্রুপ বাই ডিপিটি আইডি, আমি এই কাজটা করতে বাধ্য। দ্যাট মিনস যদি আমি আউটপুটে আমার কোনো অনেকগুলো নাম্বার অফ ভ্যালুর সাম তো একা হতে পারে না, সাম অনেকগুলো ভ্যালুর সাম হয়। তাহলে আমি যদি অনেকগুলো রোর সামারিকে সংযুক্ত করে কোনো আউটপুট প্রদর্শন করতে চাই, তাহলে তার সাথে যদি আমি আবার আমার কোনো কলাম শো করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে যে তাহলে এগ্রিগেট ফাংশনের কলামের সাথে যে থাকবে তাকে অবশ্যই গ্রুপ বাইতে নিয়ে যেতে হবে, মানে গ্রুপ বাই ক্লজ অ্যাড করতে হবে এবং সেই কলামটা গ্রুপ বাইতে থাকবে, ঠিক আছে। তাহলে এতটুকু তাকালে আমি এই পিডিএফটার দিকে তাকালে আমি এটা বুঝতে পারবো যে এগ্রিগেট ফাংশন দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে এই ম্যাজেন্টা কালার গ্রুপ বাইয়ের সাথে, আর একটা হচ্ছে প্লেন ভাবে। সাধারণত আপনারা সরলভাবে চিন্তা করবেন পড়াশোনা করার জন্য। সিলেক্ট সাম অফ স্যালারি as total salary from employee where salary greater than 25,000 মানে 25,000। এইভাবে আপনি চিন্তা করতে পারেন যে এগ্রিগেট ফাংশন কিভাবে ব্যবহার করা হয়। কলামকে এই ফাংশনের নাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কলামের নামটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে হয়। দিস ইজ ভেরি কমন পড়াশোনা, এটুকু পড়াশোনা ইজ এনাফ। এখন আমি এতটুকু যে জিনিসগুলো বললাম এগুলো জ্ঞানের জন্য বললাম, তবে ভেরি ইজি কোশ্চেন হবে এরকম একটা, যেমন ধরেন সিলেক্ট সাম অফ স্যালারি ফ্রম ইএমপি। এটা অবশ্যই অ্যান্সারটা নো হবে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে মারাত্মকভাবে একটা সিনট্যাক্স প্রবলেম। এটা সাম একটা ফাংশনের নিয়ম মানা হয়নি। এইভাবে কখনো ফাংশন ওপেন ফিল্ডে লেখা যায় না। কিভাবে লিখতে হবে? এই ব্র্যাকেট দিয়ে কলামটাকে ভিতরে ঢুকাই দিতে হবে। ক্লিয়ার, বুঝে গেছে? ধরে নেন 18 নম্বরটা হচ্ছে আপনাদের জন্য একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এভারেজ কোশ্চেন। তাহলে এই 18 নম্বর কোশ্চেনটাকে যদি আমি টার্গেট করি, তাহলে সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট একই কোড, একটু লাইনও হেরফের হবে না। সামের জায়গায় যদি আমি মিনিমাম লিখে দিই তাহলে কি হবে? আমি সামের জায়গায় যদি মিনিমাম লিখি তাহলে কি হবে? সবচেয়ে কম স্যালারিটা দেখাবে। আমি যদি ম্যাক্সিমাম লিখি তাহলে সবচেয়ে বড় স্যালারিটা দেখাবে। তাহলে আর থাকে কি? অ্যাকচুয়ালি পিডিএফ গুলো অন করলে, ওপেন করলে
আমি সবই ক্লিয়ার করতে পারবো, আমার কাছে সবই দৃশ্যমান হবে এবং ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এখন আসেন এসকিউএল অপারেটর। এসকিউএল অপারেটর লাইক, বিটুইন, ইন, এক্সিস্ট, অ্যাকচুয়ালি এই পড়াগুলো সোজা, এই পড়াগুলো সোজা। যেমন আমি একটা একটু দেখাই দিই, যেমন লাইক, আমরা অপারেটর যে শব্দটা যেখানে আছে সেখানে আপনি খুব ইজি ফিল করবেন, মনে করবেন যে এটা জাস্ট একটা স্টেটমেন্ট। ওকে, আমি এখানে পিডিএফটা বানানোর সময় ভুল লিখেছি, লাইক কন্ডিশন লিখেছি, লাইক অপারেটর হবে, ঠিক আছে। The like operator allows you to use will card মানে একটা চিহ্ন in while clause of SQL statement। ওকে, ধরলাম আমি এটা কিছু বুঝলাম না, বুঝলাম, সমস্যা নেই, আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝে যাব। সিলেক্ট স্টার ফ্রম সাপ্লায়ার্স, মানে সাপ্লায়ার টেবিল থেকে সকল ডাটা দেখাও যেখানে সাপ্লায়ার নেম লাইক, দিস ইজ দ্য অপারেটর। কেমন? এমন, এমন, কেমন, এমন। উইল কার্ডের ব্যাপারটা হচ্ছে, তার মানে এই যে পার্সেন্টেজ পিছনে আছে, মানে সামনে যাদের যাদের নামের সামনে HEW থাকবে তাদের সবাইকে দেখাও, তাদের সবাইকে দেখাও। গুগল যেভাবে সার্চ করে আর কি, সামনেও পার্সেন্টেজ পিছনেও পার্সেন্টেজ, তার মানে হচ্ছে পপ, পপি, বুবলু, যাই হোক না কেন, পপ যেখানে থাকবে সেটাই দেখাবে, সেটা নামের সামনে পিছনে মিডিলে যে কোনো জায়গায় থাকলেই দেখাবে, ঠিক আছে। এটা খুবই ডাইনামিক সার্চের ক্ষেত্রে লাইক অপারেটরটা ব্যবহার করা হয়, ঠিক আছে। ধরেন কোশ্চেনটা এরকম হলো, কপি করলাম, কোশ্চেনটা এরকম হলো, the above like operator will search search all names whose name start with pop, pop। অবশ্যই অ্যান্সার নো হবে। কেন হবে? আমরা একটু আগে দেখে আসছি যে পার্সেন্টেজ সামনেও আছে পিছনেও আছে, তার মানে কি সেন্টেন্সের মিডিলে যে কোনো জায়গায় বব থাকলে হবে। তাহলে আমি বলেছি হুজ নেম স্টার্ট উইথ বব, মানে কথাটা ভুল, স্টার্ট উইথ না, এটা অ্যান্সারটা নো হবে। যদি আমি অ্যান্সারটা এইভাবে লিখতাম, the above like operator will search all names whose name contains মানে ধারণ করে, contains বব, যার নামে কোন একটা জায়গায় বব আছে, ঠিক আছে, সামনে হোক পিছনে হোক মিডিলে হোক, তাহলে অ্যান্সারটা হতো ইয়েস। এখন আমি যদি একটা ইজি কোশ্চেনও বলি, the above syntax is correct, yes by no, অবশ্যই ইয়েস হবে, কারেক্ট। নো কখন হবে? নো হবে মেজর মিস্টেক, আমি পার্সেন্টেজ কোনো জায়গায় দিইনি, সামনেও না পিছনেও না কোনো জায়গায় না, এরকম করে দিছি, তাহলে তো একটা ভেরি ভেরি কমন সেন্স। লাইক অপারেটরটা যখন আপনি পিডিএফটা অন করবেন তখন আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে এই উইল কার্ড পার্সেন্টেজ। আপনি একটু তাকান, 3টা স্যাম্পল কোশ্চেন পড়ে এক্সামে চলে আসেন, আপনি অবশ্যই আমার ইজি কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। আর আমি তো আগেই বললাম কঠিন কোশ্চেন থাকবে অনলি 4টা-5টা, যেগুলোর জন্য বেশি চিন্তা করতে হবে, আপনাকে এগুলো একটু দেখে আসলেই পাওয়া যাবে, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার একটা কোশ্চেন, সেটা হচ্ছে স্যার এই জায়গায় আমরা দুটো ফর্মুলা দেখলাম, একটা হচ্ছে যে একটা পার্সেন্টেজ সেটা আবার পরে, আর একটা দেখলাম যে 2টা পার্সেন্টেজ সেটা হচ্ছে আপনার সামনে পিছনে আর কি, সামনে পিছনে বলতে হচ্ছে স্যার যে কোনো জায়গায় ওয়ার্ডের মাঝখানে থাকুক বা লাস্টে থাকুক, থাকলেই হচ্ছে, হ্যাঁ থাকলে আর শুধুমাত্র পিছনে যেটা থাকে তার মানে 1% যেটা থাকে সেটার মানে হচ্ছে যে এটা শুরুতে থাকতে হবে না। হ্যাঁ, যদি পিছনে থাকে
তার মানে যেমন বুঝতে কি হবে type? যে নামের শুরুতে টি আছে কিনা এটা আমি দেখতে চাচ্ছি। ফর এক্সাম্পল এই যে এখানে তাকান, আমি পিডিএফ এ যেটা মার্ক করেছি, তাহলে যদি পার্সেন্টেজের পিছনে থাকে আমরা আমি বোঝাতে চাচ্ছি যে নাম শুরু হয়েছে টি দিয়ে। কথা বোঝা গেছে? যদি পার্সেন্টেজের সামনে থাকে তাহলে আমি বোঝাচ্ছি যে নাম শেষ হয়েছে টি দিয়ে। আর আমি যদি পার্সেন্টেজ দুই দিকে দিয়ে দিই তাহলে আমি বলতে চাচ্ছি যে কোনো একটা জায়গায় এটা আছে, জি যে কোনো একটা জায়গায় এটা আছে। ঠিক আছে? তাহলে আমরা এটা একটু দেখলে আমরা এটা করতে পারবো। ঠিক আছে? এখানে অনেক এক্সাম্পল আছে, আমরা এটা বের করতে পারবো। তাহলে আমি আমি যেটা মনে করি যে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি আমার আমি অ্যাজ এ স্টুডেন্ট, এভারেজ স্টুডেন্ট, আমি নিজেও খুব এভারেজ স্টুডেন্ট, আমি যদি চিন্তা করি তাহলে আমি যদি 8 থেকে 10 আওয়ার্স শুধুমাত্র পিডিএফ গুলোর দিকে তাকিয়ে থাকি, পড়ি, বোঝার চেষ্টা করি, একটু বন্ধুদের সাথে কথা বলি, 8 আওয়ার্স অনলি, দ্যাট মিনস পার ডে আমার ভাগে পড়তেছে মাত্র 2 আওয়ার, সরি 2 আওয়ার না 1 আওয়ার করে। এই এক্সাম 50 আউট অফ 50 পাওয়া সম্ভব। আর যারা আমাদের ক্লাস করছে ম্যাক্সিমাম আমাদের সাথে ছিল, একটু কথা বলছেন, তারা আমার ধারণা সবই পারবেন। আপনি ম্যাক্সিমাম ফেস করবেন 5টা কোশ্চেন খুব কষ্ট হবে, আপনি অ্যান্সার করতে বিরক্ত লাগবে, আর 5টা কোশ্চেন আপনি কনফিউশনের মধ্যে থাকবেন, বাট রিমেনিং গুলো আপনি সবগুলো টিক টিক দিয়ে যেতে পারবেন যদি পড়েন। আর যদি না পড়েন তাহলে তো মুশকিল। ঠিক আছে? তো আমার ধারণা যে আমি আপনাদেরকে এইটা বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন এবং কোথা থেকে পড়বেন। ঠিক আছে? তাহলে আমরা এই অপারেটরের নামগুলো ধরে আর বলার কিছু নাই স্যার, অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছেন স্যার, এখন শুধু পড়লেই হবে স্যার। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, সেটা হচ্ছে যে এই এই নোটপ্যাডটা এই স্যাম্পল আজকে যে আমরা এমনি লেখালেখি করলাম ব্ল্যাকবোর্ড, এইটা স্যার 8 নাম্বারটার উত্তর কি হবে স্যার? 8 নম্বরটা উত্তর। জি স্যার। 8 নম্বরটা উই ক্যান ড্রপ এ প্রাইমারি কি। হ্যাঁ, ইয়েস, ড্রপ করতে পারি। জি থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা ড্রপ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এই দুটো আর আমি রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? ম্যাটেরিয়ালের মধ্যে ক্লিয়ার। কোথায় পাবেন বলেন দেখি? পাবেন হচ্ছে আচ্ছা, আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিই তাহলে হয়, তাই না? লিঙ্কটা দিয়ে দিই আমাদের ওয়েস্ট্রি পোর্টালের মধ্যে, আমি যেখানে রাখি সেখানে পাবেন। তবে আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে? দেখলে আপনাদের কাজ হবে। আজকের ভিডিও মনোযোগ না দেখলে স্যার কোনো ফায়দাই নাই স্যার, দেখতে হবেই। দেখতে হবে। তবে এখানে ল্যাব ম্যাটেরিয়াল, এই যে ল্যাব ম্যাটেরিয়ালস স্যার যেভাবে পড়াইতেছেন যদি পরীক্ষাটা আজকে নেওয়া যাইতো। সরি, ল্যাব ম্যাটেরিয়ালের মধ্যে দিলে আমরা এই যে এখানে কোথায় দিব বলেন তো? এখানে যাও, সরি, ল্যাব ম্যাটেরিয়ালস ক্লিক হিয়ার। ও না, এখানে দিলেও তো খুঁজে পাবেন না। তাহলে একটা কাজ করি, এই যে এখানে যখন আপনারা ল্যাব